বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 12ই মে 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের সাক্ষ্য আইনের 10ম ক্লাস এবং চেষ্টা করব আজকে আমরা সাক্ষ্য আইন শেষ করার। তো আমরা সাক্ষ্য আইনের আজকে 123 ধারা থেকে পড়া শুরু করব। দেখেন 123 ধারায় বলা হয়েছে রাষ্ট্রীয় বিষয়ে সাক্ষ্য, এভিডেন্স অ্যাজ টু অ্যাফেয়ার্স অফ স্টেট। তো 123 ধারা পড়ার আগে গতকাল আমরা যে পর্যন্ত পড়েছিলাম একটু মনে করাই দেই যে কিছু কিছু সম্পর্ক আছে যেগুলো হচ্ছে বিশেষ সুবিধার সম্পর্ক বা বিশেষ সম্পর্ক। এই সকল ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সাক্ষ্য প্রদান প্রাসঙ্গিক হতে পারে, কিন্তু ওই সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য নাও হতে পারে। যেরকম 121 ধারায় পড়েছিলাম জজ ম্যাজিস্ট্রেট যোগ্য সাক্ষী, কিন্তু জজ ম্যাজিস্ট্রেটকে তার যে দৈনন্দিন কর্মকাণ্ড সেই সংক্রান্ত কোনো বিষয়ে যদি সাক্ষী হিসেবে ডাকা হয় তাহলে তিনি সাক্ষ্য দিতে বাধ্য নন। যদি তিনি যার অধীনস্থ সেই উপরস্থ কর্মকর্তা যদি তাকে অনুমতি দেয় তাহলে তিনি সাক্ষ্য দিতে পারবেন, নতুবা পারবেন না। তবে ওনার সামনে নতুন যদি কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে ওনাকে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে। এটা ছিল 121। এবং 122 ধারায় আমরা পড়েছিলাম স্বামী এবং স্ত্রীর মধ্যকার যে যোগাযোগ, যতক্ষণ পর্যন্ত তারা একসাথে রয়েছে ততক্ষণ পর্যন্ত তাদের মধ্যকার যোগাযোগকে সুরক্ষা দেওয়া হয়েছে। অর্থাৎ তারা যতক্ষণ পর্যন্ত দুইজন একাত্মা ততক্ষণ পর্যন্ত তাদের যোগাযোগ প্রকাশ প্রাসঙ্গিক হইলেও গ্রহণযোগ্য হবে না। কিন্তু যদি একজন অনুমতি দেয় যে তুমি প্রকাশ করো, আমার কোনো সমস্যা নেই, সেই ক্ষেত্রে প্রকাশ করা যাবে। অথবা যে ক্ষেত্রে মামলাটা হচ্ছে স্বয়ং স্বামী এবং স্ত্রীর মধ্যে, সেই ক্ষেত্রে আবার তাদের যোগাযোগ প্রকাশ করা যাবে। আমরা চলে এসে 123 ধারা আজকে শুরু করব। দেখেন রাষ্ট্রীয় বিষয়ে সাক্ষ্য। সাক্ষ্য আইনের 123 ধারায় রাষ্ট্রকে সুরক্ষা বা বিশেষ সুবিধা দেওয়া হয়েছে যে রাষ্ট্রীয় বিষয়াদি সম্পর্কিত গোল দিবেন অপ্রকাশিত সরকারি দলিলপত্র হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোনো ব্যক্তিকে, আন্ডারলাইন করবেন, বিভাগের প্রধানের অনুমতি ছাড়া তথ্য প্রদানের অনুমতি দেওয়া যাবে না। উক্ত কর্মকর্তা অনুমতি দেওয়া বা না দেওয়া যা উপযুক্ত বিবেচনা করবে তা করতে পারবে। এটার অর্থ কি? এটার অর্থ হলো যে ক্ষেত্রে কোনো ব্যক্তিকে ডাকা হয়েছে কোনো বিষয়ে সাক্ষ্য প্রদানের জন্য, তিনি এবং ওই বিষয়টা যদি রাষ্ট্রীয় বিষয় সংক্রান্ত হন, তিনি আদালতে সাক্ষ্য দিতে বাধ্য নন। তবে ওই রাষ্ট্রীয় বিষয় সাক্ষ্য দিতে পারে যদি তিনি যে মন্ত্রণালয়ের অধীন সেই বিভাগীয় কর্মকর্তা যদি তারে কি দেয়, অনুমতি দেয়, তাহলে তিনি সাক্ষ্য দিতে পারবেন। যেরকম আমরা শর্ত সময় চলে আসি। দেখেন শর্তসমূহ, যে তথ্য বা সাক্ষ্যটি চাওয়া হচ্ছে গোল দিবেন তা রাষ্ট্রীয় বিষয়াদি সম্পর্কিত অপ্রকাশিত সরকারি দলিলপত্র হতে হবে। যে তথ্য বা সাক্ষ্যটি চাওয়া হচ্ছে সেটা কি বিষয়াদি? রাষ্ট্রীয় বিষয়াদি। এবং অপ্রকাশিত সরকারি দলিল মানে এটা এখনো প্রকাশ করা হয়নি এমন তথ্যের প্রকাশ গোল দিবেন জনস্বার্থ বিরোধী হতে হবে, তাহলে এমন তথ্য প্রকাশে বাধ্য করা যাবে না। তাহলে যদি সেটা আপনার রাষ্ট্রীয় বিষয় দিয়ে হয়, অপ্রকাশিত সরকারি দলিলপত্র হতে উদ্ভূত হয়, জনস্বার্থ বিরোধী হয়, তাহলে এমন তথ্য প্রকাশে কি করা যাবে না? বাধ্য করা যাবে না। আমরা জেনে রাখা ভালো থেকে আসি। দেখেন 123 ধারা শুধুমাত্র রাষ্ট্রীয় বিষয়াদি সম্পর্কিত অপ্রকাশিত সরকারি দলিলপত্র হতে প্রাপ্ত তথ্যের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে একটু যেমন দিয়ে লেখেন। যেমন কোন সরকারি কর্মকর্তাকে চাকরিচ্যুত করা, কোন সরকারি কর্মকর্তাকে চাকরিচ্যুত করা। দেখেন ধরেন যখন সরকার বদল হয় তখন অনেক সরকারি কর্মকর্তারা কি করা হয়? চাকরিচ্যুত করা হয়। এখন ওই সরকারি কর্মকর্তা ধরেন রিট করছে যে আমার কেন চাকরিচ্যুত করা হলো, তখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ডাক দিছে যে কারণ দর্শান কেন তার চাকরিচ্যুত করা হলো। এখন সে যদি বলে যে আমি এই বিষয়ে এটা রাষ্ট্রীয় গোপন তথ্য, জনগণের স্বার্থ জড়িত, এটা আমি প্রকাশ করতে পারবো না, তাহলে তার সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। তবে যদি সংশ্লিষ্ট বিভাগের প্রধান কি দেয়, অনুমতি দেয়, তাহলে আবার সাক্ষ্য দিতে বাধ্য করা
যাবে। তাহলে আমরা আমাদের সময় অল্প, মনে রাখার টেকনিক, প্রশ্ন কোথা থেকে হতে পারে। 123 ধারা রাষ্ট্রীয় বিষয়, অপ্রকাশিত সরকারি দলিল জনস্বার্থ বিরোধী হতে হবে, প্রকাশ করা যাবে না, তবে অনুমতি দিলে প্রকাশ করা যাবে। কে অনুমতি দিবে? সংশ্লিষ্ট বিভাগের প্রধান। চলে আসি 124 ধারা, সরকারি বার্তা। 124 অফিসিয়াল কমিউনিকেশনস। কোন সরকারি কর্মকর্তা সরকারি পর্যায়ের যোগাযোগ প্রকাশ করতে বাধ্য না, যদি প্রকাশ করলে গোল দিবেন জনস্বার্থ ব্যাঘাত ঘটবে বলে সে মনে করে। গোল দেন, জনস্বার্থ ব্যাঘাত ঘটবে বলে মনে করে। যেমন দিয়ে লেখেন, একজন কর্মকর্তা, যেমন দিয়ে লেখেন, একজন কর্মকর্তা অন্য কর্মকর্তার কাছে, একজন কর্মকর্তা অন্য কর্মকর্তার কাছে যে প্রতিবেদন পাঠাইয়া থাকেন যা প্রকাশ করা জনস্বার্থ বিরোধী হবে। পুলিশ হেডকোয়ার্টার থেকে ধরেন এসপি সাহেবের কাছে একটা খবর পাঠানো হয়েছে। এখন এসপি সাহেবরে যদি আপনি জিজ্ঞেস করেন যে কি খবর পাঠানো হয়েছে, এটা উনি প্রকাশ করতে পারে যদি সেটা জনস্বার্থ বিরোধী না হয়। আর জনস্বার্থ বিরোধী হলে তিনি প্রকাশ করতে কি নন? বাধ্য নন। তো এক্ষেত্রে 123 আর 124 এর মূল পার্থক্য কোথায়? 123 হচ্ছে রাষ্ট্রীয় বিষয় সংক্রান্ত, প্রকাশ করতে সংশ্লিষ্ট বিভাগের অনুমতি লাগবে। আর 124 হলো সরকারি বার্তা। এসপি সাহেব ধরেন ওসি সাহেবরে একটা কথা বলছে, ওসি সাহেব এটা প্রকাশ করতেও পারে, নাও পারে। এটা উপরস্থ কর্মকর্তার নির্দেশের দরকার নাই, উনি নিজে বিবেচনা করবেন যে প্রকাশ করা যাবে কিনা। তাহলে অফিসিয়াল কমিউনিকেশন বা সরকারি বার্তা বললে কত ধারা? 124। আর রাষ্ট্রীয় বিষয় বললে 123। এতটুকু মনে রাখলেই হবে। চলে আসেন 125। পুরাতন বই যাদের আছে তাদের বইতে এরকম নাই, আমি লিখে দিয়েছিলাম। অপরাধ সংগঠন সম্পর্কে তথ্য, ইনফরমেশন অ্যাজ টু কমিশন অফ অফেন্স, ধারা 125। 125 ধারায় গোল দিতে হবে 3 শ্রেণীর ব্যক্তিকে তথ্য প্রকাশে বাধ্য করা যাবে না। 3 শ্রেণীর ব্যক্তিকে তথ্য প্রকাশ করাতে সুরক্ষা দেওয়া হয়েছে। কে কে দেখেন, আন্ডারলাইন করেন। ম্যাজিস্ট্রেট, পুলিশ কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তা, 3 জন। কে কে? ম্যাজিস্ট্রেট, পুলিশ কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তা। ধরেন রাজস্ব কর্মকর্তা একজন কর্মকর্তার বাসায় গেছে যে সে ইনকাম ট্যাক্স দেয় না, বা তার বাসায় বিপুল পরিমাণ অর্থ সম্পদ আছে যেগুলো সে কর দেয় নাই, এখন ওই রিলেটেড মামলা হয়েছে, এরকম হতে পারে। ম্যাজিস্ট্রেট কোথাও গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করছে, বা ম্যাজিস্ট্রেট কোথাও গিয়ে কোনো কিছু করছে, বা পুলিশ কর্মকর্তা কোথাও গিয়ে মাদক দ্রব্য উদ্ধার করছে। তো যখন এনাদেরকে সাক্ষী হিসেবে ডাকা হয়, তখন ওনাদের উকিল সাহেবরা জেরার সময় জিজ্ঞাসা করে যে আপনি যে ওই জায়গায় গেলেন, আপনি কোন উৎস থেকে খবর পেয়ে গেলেন? এখন সাক্ষ্য আইনের 125 ধারা মতে এই ম্যাজিস্ট্রেট, পুলিশ কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তা এই উৎস জানাতে বাধ্য নন। ওনাকে সুরক্ষা দেওয়া হয়েছে কত ধারায়? 125 ধারায়। তখন আবার উকিল সাহেবরা বলেন তাহলে আপনি তো নিজে নিজেই যাইয়ে তারা ফাঁসানোর জন্য এই কাজ করছেন। কিন্তু অ্যাকচুয়ালি উনি বলবে যে সাক্ষ্য আইনের 125 ধারা অনুসারে আমি সোর্সের নাম প্রকাশ করতে কি না বাধ্য না, আমারে সুরক্ষা দিছে। সাক্ষ্য আইনের কত ধারায়? 125। আজ পর্যন্ত কারে বলতে শুনি নাই, ওনার ধারায় মানে মনে নাই, কিন্তু উনি বলতে পারে যে আমার সুরক্ষা দিছে কত ধারায়? 125 ধারায়। দেখেন 125 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট, পুলিশ কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তা তথ্য প্রদানকারীর নাম এবং গোপন পরিচয় গোপন রাখতে বাধ্য। একই সাথে তারা এমন তথ্যের গোপনীয়তা বজায় রাখতে কি বাধ্য?
আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। দেখেন 3, 4, 8, 9। আমরা চলে আসবো পেশাগত যোগাযোগ বা প্রফেশনাল কমিউনিকেশন। 126 থেকে 129। একশো 126 থেকে 129 ধারায় বলা হয়েছে যে একজন আইনজীবীর সাথে যখন একজন মক্কেল যোগাযোগ করেন, মক্কেল তার মনের কথা সব খুলে বলেন। সে হত্যা করলেও খুলে বলে, ও কোনো অপরাধ করলেও আইনজীবীর কাছে সে খুলে বলে যে আমি অপরাধ করছি, আমারে আপনি অ্যাডভোকেসি করে বাঁচান, রক্ষা করেন। এখন আইনজীবী তো তার ভেতরের কথা জেনে গেল। এখন আইনজীবী কি তাহলে প্রকাশ করতে পারবে কিনা, বা আইনজীবীর চেম্বারে আইনজীবীর সহকারী আছে, ইন্টারপ্রিটার আছে, বা অন্যান্য কর্মচারী আছে, তারাও তো আইনজীবীর সাথে যখন কথা বলে তারাও তো জেনে গেল। তাহলে তারা কি এগুলো প্রকাশ করতে পারবে কিনা, বা মক্কেল স্বয়ং, মক্কেলে যদি জিজ্ঞাসা করে যে তুমি তোমার আইনজীবীরে কি কি বলছো বলো, সেও কি এগুলা প্রকাশ করতে বাধ্য কিনা, এই সম্পর্কে আলোচনা করেছে 126, 127, 128 আর কত 129। তো প্রথমে দেখেন প্রযোজ্যতা। 126 এবং 128 দ্বারা প্রযোজ্য হবে যখন গোল্ডেন আইনজীবী সাক্ষী হয়। একশো 126 ধারা আর 128 দ্বারা প্রযোজ্য হবে কখন? 26 আর 28 ভেঙে দেই, শুনেন। মক্কেল আইনজীবীর সাথে যা যা বলছে, ওনার নিযুক্তির পরে যা যা বলছে, এগুলো কিছু আইনজীবী প্রকাশ করবে না। প্রকাশ করলেও সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না 126। তাহলে মক্কেলের সাথে যা যা যোগাযোগ, এগুলো আইনজীবী প্রকাশ করবে না। কত? 126। বাট মক্কেল যদি স্বয়ং অনুমতি দেয় তাহলে প্রকাশ করবে 128। বুঝেন কিনা? মক্কেল এসে বলল যে স্যার আমি আমারে বাঁচান, আমি অমুকরে হত্যা করছি, আমি এই কাজ করছি, আমি চুরি করছি, আমি নাক ভাঙছি, কান টান দিছি, যা যা আছে সবকিছু বলছে। বলার পরে আইনজীবী তো সব জেনে গেল। এখন আইনজীবী এবং এই যে মক্কেলের কথা জানলো, এটা প্রকাশ করতে পারবে না 126। তবে যদি মক্কেল বলে যে আপনি সাক্ষী হন, আমার কোনো সমস্যা নাই, তাহলে প্রকাশ করতে পারবে কত? 128। এটা বুঝছেন? এখানে সামনে তো পড়বো, একটু ভেঙে দিই। সেটা হলো যে সকল অপরাধ করে এসে সে আইনজীবীরে বলল, এইগুলা আইনজীবী প্রকাশ করতে পারবে না। কিন্তু সে যদি বলে উকিল সাহেব হত্যা তট্টা করছি, আপনি আমার পক্ষে অ্যাডভোকেসি করবেন, আরো একটা করব, যেটা করছে এটা আইনজীবী বললে গ্রহণযোগ্য হবে না, কিন্তু সামনে যেটা করবে এটা কিন্তু সুরক্ষা পাবে না। বুঝেন কিনা? বা সে আমার মক্কেল হিসেবে নিযুক্তি করার পরে আমারে বলে নাই, কিন্তু নতুন অপরাধ একটা করছে, এটা কিন্তু আবার আইনজীবী প্রকাশ করতে পারবে। তাহলে যতটুকু করে আসছে এটা আইনজীবী প্রকাশ করতে পারবে না, কিন্তু যেটা ওনার নিযুক্তির পর করছে বা করতে যাচ্ছে বা বেআইনি উদ্দেশ্যে আইনজীবী সাহেবরে নিয়োগ দিচ্ছে, সেইগুলা কিন্তু 126 সুরক্ষা পাবে না। তাহলে আইনজীবী মক্কেলের সাথে যোগাযোগ প্রকাশ করবে না। কত? 126। আইনজীবী প্রকাশ করতে পারে যদি মক্কেল অনুমতি দেয়। কত দ্বারা? 128। পরের লাইন দেখেন, 127 ধারা প্রযোজ্য হবে যখন আইনজীবীর গোল্ডেন দোভাষী, ইন্টারপ্রিটার। দোভাষী তো আমাদের গোপালগঞ্জে তেমন নাই, এগুলা সুপ্রিম কোর্টে বা বড় বড় চেম্বারে পাবেন, যে ক্ষেত্রে বড় বড় দেখা গেল বিদেশি মামলা আছে। এই ক্ষেত্রে তার আইনজীবী যে দোভাষী, কেরানি বা কে কর্মচারী সাক্ষী হয়। আইনজীবীর চেম্বারে গিয়ে মক্কেল যখন বলল কথা, তখন তো আইনজীবী একা থাকে না, ওনার ক্লার্ক থাকে, ওনার কর্মকর্তা থাকে। তা আইনজীবীর সাথে সাথে তো তারাও জেনে গেল। তাহলে তাদেরকেও এটা বলতে দেওয়া হবে না, বা তাদের ক্ষেত্রেও যোগাযোগ সুরক্ষা দিছে। সেটা কত? 127। তাহলে আইনজীবীর ক্ষেত্রে কত? 126 আর 128। আর আইনজীবীর যারা সহকারী আছে তাদের ক্ষেত্রে 127। 129 ধারা প্রযোজ্য হবে, গোল দিবেন, যখন মক্কেল নিজে সাক্ষী হয়। 129 ধারা প্রযোজ্য হবে যখন স্বয়ং মক্কেল নিজে একজন সাক্ষী। মানে যখন আদালত জিজ্ঞেস করছে মক্কেল, এই তুমি তোমার আইনজীবীর সাথে কি কি বলছো বলো। মক্কেল ইচ্ছা করলে বলতেও পারে,
নাও বলতে পারে, মক্কেলকে জোর করে বলতে বাধ্য করা যাবে না। মক্কেল সাক্ষী কত? 129। তাইলে আমরা আইনজীবীর ক্ষেত্রে প্রযোজ্য কত? 126 আর 128। আইনজীবীর যারা সহকারী আছে 127। স্বয়ং মক্কেল যখন সাক্ষী হয় কত? 129। সামারি বুঝাইলাম 4টা ধারার। এখন আমরা একটু বিস্তারিত পড়ি, আসেন 126 ধারায় আসেন। ধারা 126, পেশা সম্পর্কিত যোগাযোগ, প্রফেশনাল কমিউনিকেশনস। পেশাগত নিযুক্তর সময় মক্কেলের সাথে আইনজীবী যোগাযোগ প্রকাশের ক্ষেত্রে সাক্ষ্য আইনের 126 ধারা কতিপয় সীমাবদ্ধতা আরোপ করেছে এবং উল্লেখিত সীমাবদ্ধতার কারণে আন্ডারলাইন করেন আইনজীবী এমন তথ্য প্রকাশ করতে পারিত হয়। 126 ধারা শর্তভঙ্গ করে প্রদত্ত কোনো সাক্ষ্য আইনে সাক্ষ্য হিসেবে গ্রহণীয় না। 126 ধারায় বলা হয়েছে পেশাগত নিয়োগের সময় এবং উদ্দেশ্যে, আন্ডারলাইন করবেন, মক্কেল আইনজীবীর সাথে যে যোগাযোগ করেছে বা আইনজীবী মক্কেলকে যে উপদেশ দিয়েছে বা আইনজীবী মক্কেলের যে সকল দলিলের বিবরণ ব্যবস্থা সম্পর্কে জানতে পেরেছে, সেই সকল যোগাযোগ, উপদেশ বা দলিলের বিবরণ ব্যবস্থা সম্পর্কে আইনজীবী তার মক্কেলের, আন্ডারলাইন করেন, মক্কেলের ব্যক্ত সম্মতি ব্যতীত প্রকাশ করবে না। দেখছেন, মানে মক্কেল যদি না বলে প্রকাশ করতে পারবে না। মক্কেলের বিশেষাধিকারের প্রশ্ন ওঠে শুধুমাত্র যখন কোনো আইনজীবী বা মক্কেলকে তাদের মধ্যকার পেশাগত যোগাযোগ করতে সাক্ষী হিসেবে তলব করা হয়। যখন আইনজীবীকে সাক্ষী হিসেবে তলব করা হয় সেক্ষেত্রে তাকে কতিপয় বিধিনিষেধ প্রতিপালন করতে হয়। এমন একটি বিধিনিষেধ হলো আইনজীবী তার পেশাগত নিযুক্তির সময় মক্কেলের নিকট হতে প্রাপ্ত কোনো যোগাযোগ প্রকাশ করতে পারবে না। তবে এর কতগুলা ব্যতিক্রম আছে। দেখেন, যে ক্ষেত্রে মক্কেলের সম্মতি ব্যতীত আইনজীবী তথ্য প্রকাশ করতে পারে, কোন কোন ক্ষেত্রে মক্কেলের সম্মতির দরকার নাই। 1 নম্বর দেখেন, যদি কোনো বেআইনি উদ্দেশ্য সাধনের চেষ্টা হিসেবে যোগাযোগ করা হয়। আইনজীবীরা যদি কেউ বলে যে আমি একটা দলিল জাল করব, আপনি আমার আইনজীবী হন, এই ক্ষেত্রে 126-এর সুরক্ষা কিন্তু প্রযোজ্য না। যদি আইনজীবী, আন্ডারলাইন করেন, এমন কোন ঘটনা দেখে যা নির্দেশ করে যে তাকে নিযুক্তির পর মক্কেল কোনো অপরাধ বা প্রতারণা সংগঠন করেছে। মক্কেল বলছিল যে উকিল সাহেব আমি 5 লাখ টাকা আত্মসাৎ করছি, মামলা যখন আইনজীবী লড়তেছে এমন সময় সে আরো প্রতারণা করছে বা আরো জালিয়াতি করছে, এইগুলা কিন্তু সুরক্ষা পাবে না। 3 নম্বর, যে ক্ষেত্রে আইনজীবী পেশাগত নিযুক্তি ব্যতীত অন্যভাবে কোনো তথ্য পেয়ে থাকে। পেশাগত নিযুক্তি ছাড়া যদি এমনি তারে কোনো কথা বলে থাকে সেটা সুরক্ষা পাবে না। যে ক্ষেত্রে আইনজীবী হিসেবে নিযুক্ত হওয়ার আগে বা পেশাগত নিযুক্ত পরিসমাপ্তির পর যে সকল যোগাযোগ করা হয়, যখন আসি আমার আইনজীবী নাই তখন যদি তারে কোনো কথা বলি এটা কিন্তু আবার আইনজীবী প্রকাশ করতে পারবে। এখন আপনাদের অনেকের মনে জিজ্ঞাসা থাকতে পারে যে একজন আইনজীবী আমি নিয়োগ করছি কখন, এটা কখন বোঝা যাবে? ওকালতনামায় যখন সিগনেচার হবে তখন। ওকালতনামা হওয়ার আগ পর্যন্ত উনি আপনার আইনজীবী না। যে ক্ষেত্রে যোগাযোগ মক্কেলের নিকট হতে প্রাপ্ত না হয়ে অন্য কোনো স্বতন্ত্র উৎস হতে আইনজীবী হয়ে থাকে, এমন কোনো যোগাযোগ আন্ডারলাইন করবেন যা পেশাগত নিযুক্তির সাথে সম্পর্কিত না। যে ক্ষেত্রে যোগাযোগ এমন প্রকৃতির যা ব্যক্তিগত প্রকৃতির না, বরং গোপনীয় প্রকাশের বিষয়বস্তু না। যাই হোক, যেটা আমার মনে রাখতে হবে, সুতরাং বেআইনি উদ্দেশ্য সাধনের চেষ্টা হিসেবে যে যোগাযোগ করা হয়েছে বা আইনজীবী তার নিযুক্তির সময় হতে এমন ঘটনা দেখে যে কোনো অপরাধ বা প্রতারণা সংঘটিত হয়েছে, সেক্ষেত্রে এমন যোগাযোগ 126 ধারায় সুরক্ষিত না। এমন যোগাযোগ প্রকাশ করতে আইনজীবীর কোনো বাধা নেই। সহজ কথা হলো, আমি অপরাধ করে আসছি, আমি ঘটনা ঘটায় আসছি, আইনজীবীরা নিয়োগ করছে, আইনজীবীরা প্রকাশ করবে না, কিন্তু আমি ওনার অপরাধ করব এই উদ্দেশ্যে আসছি, প্রকাশ করতে পারবে। বা ওনারা নিযুক্তির পরে আমি নতুন কোনো অপরাধ করছি, এটাও প্রকাশ করতে পারবে। চলে আসি 126 ধারার সীমাবদ্ধতা যাদের ক্ষেত্রে প্রযোজ্য। 126 ধারার সীমাবদ্ধতা যাদের ক্ষেত্রে প্রযোজ্য, ব্র্যাকেটে লেখেন 127 ধারা, ব্র্যাকেটে লেখেন 127 ধারা। 126 ধারা শুধুমাত্র আইনজীবীর জন্য প্রযোজ্য না, বরং নিম্নলিখিত ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য। উকিল বা আইনজীবী আছে না, এটা কাটেন। 127 ধারা উকিল বা আইনজীবীর সাথে না। 2 নম্বরে দোবাসী, এটা ঠিক আছে। উকিলের কেরানি বা কর্মচারী, এটা কি ঠিক আছে। 4 নম্বর মুক্তা কাটেন।
তাহলে 127 ধারা কার কার জন্য প্রযোজ্য? দোভাষী আর উকিল এবকারানি বা কর্মচারী। অর্থাৎ উপরে উল্লেখিত ব্যক্তিদের সাক্ষী হিসেবে আহ্বান করা হলে তারা মক্কেলের সাথে যে তথ্য আদান প্রদান করেছিল তা মক্কেলের অনুমতি ছাড়া প্রকাশ করবে না। তাহলে 126 প্রযোজ্য স্বয়ং কার ক্ষেত্রে? ওই যে ব্যারিস্টার, উকিল এনারা, আর উকিল ব্যারিস্টারের যা সহকারী তাদের ক্ষেত্রে কত? 127। জেনে রাখা ভালো। দেখেন 2 নম্বর পয়েন্টটা, 126 ধারার অধীন পেশাগত যোগাযোগ প্রকাশে যে সুরক্ষা দেওয়া হয়েছে তা আইনজীবী এবং মক্কেলের মধ্যে যখন, আন্ডারলাইন করবেন, পেশাগত সম্পর্ক সৃষ্টি হয়েছে তখন থেকে কার্যকর হয় এবং যতদিন এই সম্পর্ক বহাল থাকবে ততদিন সুরক্ষা বহাল থাকবে। এমনকি পেশাগত সম্পর্ক বা নিয়োগ, আন্ডারলাইন করবেন, অবসান হওয়ার পরেও এই সুরক্ষা বহাল থাকবে। যদি তার কাছে আমি মামলা না রাখি বা তার সাথে আমার আইনজীবী মক্কেলের সম্পর্ক নাই, তবুও এই সুরক্ষা কি থাকবে? বহাল থাকবে। অর্থাৎ আইনজীবী তার মক্কেলের সাথে যে পেশাগত যোগাযোগ করেছে তা প্রকাশ করতে কি করবে না? পারবে না। কিন্তু পেশাগত সম্পর্কের গোল দিবেন অবসানের পর। পেশাগত সম্পর্ক কি? অবসানের পর যে সকল পেশাগত যোগাযোগ করা হয় সেগুলি 126 ধারায় সুরক্ষা পাবে না। এটার আপনাদের কাছে কন্ট্রাডিক্টরি লাগতেছে। প্রথমে বলতেছে যে যোগাযোগ করছে এটা আজীবন বহাল থাকবে, আবার পরে বলতেছে যে অবসানের পর যে যোগাযোগ করা হয় সেগুলো 126 ধারায় সুরক্ষা পাবে না। তাহলে কি দুইটা এক জিনিস কিনা? না ভাই, এক না। শুনেন, আসামি এসে নির্মলরে বলছে যে নির্মল সাহেব আমি তো হত্যা করছি, আমারে বাঁচান। নির্মল সাহেব এই মামলায় অ্যাডভোকেসি করছে, করার পরে নির্মলের সাথে 2 মাস পরে টাকা নিয়ে ফি নিয়ে বনিবনা না হয় এই এনওসি দিয়ে নিয়ে গেছে পিপাস বাইনের কাছে। মানে নির্মল আর ওই মক্কেলের উকিল নাই, কিন্তু নির্মল যখন ওই মক্কেলের উকিল ছিল তখন ওই মক্কেলের কাছ থেকে শুনছে যে হত্যা সে আসলেই করছে। তার মানে নির্মল ওনার মনের কথা কি জেনে গেছে। এখন নির্মল তো আর ওই মক্কেল তো আর নির্মল আর রাখে নাই, রাখছে কারে? পিপাস বাইনকে। এখন নির্মল কি রাগের বশবর্তী হয়ে বলতে পারবে কিনা যে ওনার ও তো আমার মক্কেল ছিল, আমার কাছে স্বীকার করছে যে ও আসলেই খুনি? এটা বললেও গ্রহণযোগ্য হবে না। কেন হবে না? কারণ এই কথাটা সে কখন বলছিল? ওই নিযুক্তির সময়। নিযুক্তির সময়। এখন তোমার কাছে বললেও, নির্মল যদি কোর্টে গিয়ে বলেও, এটা গ্রহণযোগ্য হবে না, কারণ এর সুরক্ষা দিয়েছে 126 ধারায়। বুঝতে পারছেন? আর যদি এটা বলে, নির্মলের কাছ থেকে যখন এনওসি দিয়ে ওই মক্কেল নিচ্ছে, বলতেছে যে হত্যা তো একটা করছি, আপনারা তো উকিল রাখলাম না, সামনে হত্যা করে আরো নতুন নতুন উকিল রাখবো, আপনার আর রাখবো না, তাহলে এই কথা আবার নির্মল বলতে পারবে। কারণ এই কথাগুলো বলছে কখন? যখন নির্মলের সাথে এই সম্পর্কের কি হয়েছে? অবসান হয়েছে তার পরে। বুঝেন কিনা? তাহলে সহজ কথা হলো যে উকিল এবং মক্কেলের সম্পর্ক থাকা অবস্থায় মক্কেলের যাবতীয় মনের যে কথা, এগুলো পরবর্তীতে যদি সম্পর্কের অবনতিও হয়, অবসানও হয়, উকিল কখনোই এটা প্রকাশ করতে পারবে না। পারলেও এটা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। বুঝছেন? আসেন বিগত বছর প্রশ্ন আসি। আচ্ছা, তার আগে 128 ধারাটা লেখেন। ধারা 128, ধারা 128 দিয়ে লেখেন, অ্যাডভোকেট সাক্ষী হলেও 126 ধারা অনুযায়ী কোনো তথ্য স্বীকার করবেন না। অ্যাডভোকেট সাক্ষী হলেও 126 ধারা অনুযায়ী কোনো তথ্য স্বীকার কি করবেন না। দাঁড়ি। তবে মক্কেল সম্মতি দিলে জিজ্ঞাসিত কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন।
তো কি বলেন, মক্কেল সম্মতি দিলে জিজ্ঞাসিত কোনো প্রশ্নের কি উত্তর দিতে পারেন। সহজ কথা হলো ভাই যে মক্কেল যদি অনুমতি দেয় তাহলে অ্যাডভোকেট সাক্ষ্য দিতে পারবে। কততে? 128। সেলফ প্র্যাকটিসের একটা বিগত বছরের প্রশ্ন দেখেন, এখান থেকে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় প্রশ্ন আসার খুব সম্ভাবনা এবার, কারণ এখান থেকে কখনোই প্রশ্ন আসে নাই। তো নবম বিজিএস পরীক্ষা একবার আসছিল, দেখেন একজন মক্কেল তার নিযুক্ত আইনজীবীর পরামর্শ গ্রহণকালে স্বীকার করে যে সে একটি দলিল জাল করেছে, মানে জাল করে আসার পরে সে বলছে। এক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? উক্ত স্বীকারোক্তি আইনত কি অগ্রহণযোগ্য। মানে ওই স্বীকারোক্তি আইনজীবী কি পরে প্রকাশ করতে পারবে? পারবে না, কারণ এটা সে করে এসে বলছে, আইনজীবীর সুরক্ষা দিছে কত ধারায়? 126 ধারায়। 129 ধারায় আসেন। ধারা 129, আইন উপদেষ্টার সাথে গোপনীয় যোগাযোগ। এই জায়গায় আইন উপদেষ্টা বলতে বোঝাচ্ছে অ্যাডভোকেট। আইন উপদেষ্টার সাথে দেখেন, কোনো ব্যক্তিকে তার এবং তার আইন উপদেষ্টার মধ্যকার গোপনীয় যোগাযোগ প্রকাশ করতে বাধ্য করা যাবে না যদি না সে কোনো মকদ্দমার সাক্ষ্য দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। যদি সে সাক্ষ্য দেওয়ার ইচ্ছা প্রকাশ করে তবে আদালত তার দেওয়ার সাক্ষ্য ব্যাখ্যার জন্য উক্ত গোপনীয় যোগাযোগ বিষয়ে যে সকল বিষয়ে জানা আদালত প্রয়োজনীয় মনে করে শুধুমাত্র তাকে প্রকাশ করতে বাধ্য করা যাবে। তাহলে আমি মনে রাখবো যে 129 ধারায় সাক্ষী হচ্ছে কে? মক্কেল। আদালতে কি সে আইনজীবীর সাথে কি কি বলছে এগুলো বলতে বাধ্য না, তবে সে ইচ্ছা করলে বলতে পারে। জেনে রাখা ভালো, দেখেন 129 ধারা প্রযোজ্য হবে যখন মক্কেল কোনো মামলা সাক্ষী হয় এবং আইন উপদেষ্টার সাথে মক্কেলের গোপনীয় যোগাযোগ বিষয়। আইন উপদেষ্টা কে? উকিল সাহেব। সেলফ প্র্যাকটিসের 3, এখানে উত্তর হবে লিগ্যাল অ্যাডভাইজার। গ হবে, ভুল আছে। পাঁচ ছয়, এই নির্মল 6 নম্বর 5-এর পরে তো 4 আছে, আপনার বইতে মনে নাই নাকি? এই পড়েন, এই শান্তিটা পড়েন, ধরেন জোরে পড়েন। ওই যে এ একজন মক্কেল, এটা পড়েন। এ একজন মক্কেল অ্যাটর্নি বি কে বলে যে আমি জালিয়াতি করেছি এবং আমি আশা করি আপনি আমার পক্ষে মোকদ্দমা পরিচালনা করবেন। অ্যাটর্নির সাথে মক্কেলের এমন যোগাযোগ ক 126 ধারায় প্রকাশ করা হতে সুরক্ষিত। খ অ্যাটর্নি ইচ্ছা করলে এটা প্রকাশ করতে পারে কারণ মক্কেল তার অপরাধ স্বীকার করেছে। আর গ হচ্ছে অ্যাটর্নি এমন যোগাযোগ প্রকাশ করতে পারে না। ক ও গ উভয়। উত্তর হচ্ছে ক ও গ। ক ও গ উভয় কেন হলো? ব্যাখ্যা দেন, সঞ্জিতা বলেন, ব্যাখ্যা দেন দেখি কি বলছেন। একশো 126 ধারায় তো সুরক্ষা দিছে স্যার, আর অ্যাটর্নি এমন যোগাযোগ প্রকাশ করতে পারে ব্যাখ্যা না। আমি হচ্ছে না, আরো ব্যাখ্যা চাই, মানে কেন এটা হলো? 126 ধারা সুরক্ষা কেন পেল সে? কারণ মক্কেল তো যখন উকিল নিযুক্ত করবে তখন তো তার যাবতীয় সমস্ত গোপন কথা উকিল সে জালিয়াতি করে এসে বলছে, বলে নাই যে ভবিষ্যতে আমি জালিয়াতি করব। সে যা যা করার সবকিছু করে এসে বলছে, কিন্তু সুরক্ষা পেত না যদি বলতো যে আমি জালিয়াতি করছি আরো করব বা সামনে করব, আপনি আমার সাথে হন, তাহলে সেটা সুরক্ষা পাবে না। পরেরটা পড়েন, পরের প্রশ্নটা পড়েন, তাহলে বুঝবেন। এ একজন মক্কেল অ্যাটর্নি বি কে বলে যে আমি জাল দলিলের মাধ্যমে সম্পত্তি দখল গ্রহণ করতে চাই। চাই হবে, চাই, রস্যই দেন, চাই লেখছে, চাই। আপনারাও অনেকেও, আমার আইনজীবী সাহেব যে স্টুডেন্টরা তারাও ভুল লেখে, অনেকে চাই আর চাই। আমি চাই, যখন আমি হব তখন চাই রস্যই, আর সে চাই, অমুক চাই, তমুক চাই, আর আমি হলে কি চাই। পড়েন। আমি জাল দলিলের মাধ্যমে অ্যাটর্নি বি কে বলে যে আমি জাল দলিলের মাধ্যমে সম্পত্তি দখল গ্রহণ করতে চাই, যে জন্য আপনাকে মামলা করতে অনুরোধ করছি। অ্যাটর্নির সাথে মক্কেলের এমন যোগাযোগ 126 ধারায় প্রকাশ করা হতে সুরক্ষিত। খ অ্যাডভোকেট এমন যোগাযোগ প্রকাশ করতে পারে। কেন করে? কারণ এটা হচ্ছে, কারণ সে ভবিষ্যতে যাচ্ছে। পরীক্ষা ধরেন আমার এই জায়গা প্রশ্ন যত পেছানোই হোক না কেন, আসল পরীক্ষার প্রশ্ন কিন্তু সরল সোজা হবে, মানে আপনি যাতে বুঝতে পারেন। কিন্তু আপনি দেখা গেল যে পড়াশোনা যদি না করেন, সহজ করলেও তো আপনি পারবেন না। পারবেন?
আমার তো 100 প্রশ্ন আগে পড়ার সক্ষমতা থাকতে হবে। আর এই যে মুখস্থ করবেন, পীযূষ মুখস্থ করবে, পীযূষ দেখবে মক্কেল আর অ্যাটর্নি তৈরি প্রকাশ করতে পারবে না। কিন্তু এই জায়গায় তো দুইটা বিষয়, একটা হলো সে আমি জালিয়াতি করে এসেছি, আর আমি জালিয়াতি করতে চাই। দুইটার উত্তর কি এক? দুইটার উত্তর কিন্তু এক না। তো 6, 7, 9, 10, বিশেষ করে আমি 10 নম্বর প্রশ্নটা পড়ি, দেখেন। নিম্নলিখিত কোনটি বিশেষ অধিকার যোগাযোগ নয়? বৈবাহিক যোগাযোগ, অফিসিয়াল যোগাযোগ, পিতামাতার সাথে যোগাযোগ, পেশাগত যোগাযোগ। কোনটা বলেন তো? পিতামাতার সাথে যোগাযোগ। বৈবাহিক যোগাযোগ আছে কততে? 122। পেশাগত যোগাযোগ 126, 27, 28, 29। অফিসিয়াল যোগাযোগ কত? 124। বুঝছেন? আর বাদ বাকি সব ইম্পর্টেন্ট। আমরা চলে আসি ধারা 133। দুষ্কর্মের সহযোগী, পড়ছি না বিস্তারিত? দুষ্কর্মের সহযোগী যোগ্য সাক্ষী এবং তার অসমর্থিত সাক্ষ্যের ভিত্তিতে যদি কোনো সাজা দেওয়া হয় সেটা কি হবে না? বেআইনি হবে না। সো এখানে আন্ডারলাইন করেন ধারা 133, দুষ্কর্মের সহযোগী। এটা আর এখানে বিস্তারিত পড়বো না, অনেক আলোচনা করছে, এই জায়গায় আর পড়লাম না, যেহেতু একবার পড়ছি। বুঝছেন? দুষ্কর্মের সহযোগী কত? 133। বিগত বছরের প্রশ্ন দেখেন। এভিডেন্স অ্যাক্ট 1872 কত ধারায়? an accomplice shall be a competent witness against an accused person, মানে একজন দুষ্কর্মের সহযোগী একজন অন্যান্য অপরাধীর বিরুদ্ধে যোগ্য সাক্ষী হবে। কত ধারায়? 133। সেলফ প্র্যাকটিসের যা আছে এখানে কষ্ট করে পড়ে ফেলবেন। আমাদের আসরের নামাজের বিরতি, এরপরে আমরা 134 ধারা থেকে শুরু করব, সাক্ষীর সংখ্যা। এখান থেকে ধারা 134, সাক্ষীর সংখ্যা, নাম্বার অফ উইটনেসেস। সাক্ষীর সংখ্যা বা নাম্বার অফ উইটনেসেস আন্ডারলাইন করে 3টে স্টার দেন। এখান থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন হয়। ধারাটা ছোট, কিন্তু প্রিলিতে প্রশ্ন হয়, লিখিত তো হয়, ভাইভাতে হয়। ভাইভায় জিজ্ঞেস করে যে বলেন একটা মামলা প্রমাণের জন্য কয়জন সাক্ষীর দরকার? তো একটা মামলা প্রমাণের জন্য কোনো সুনির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন নাই। একজনও প্রমাণ করতে পারে, 100 জনও পারে। বিষয়টা এমন না যে 100 জন হইলে মামলা প্রমাণ করা সহজ আর 1 জন হইলে কঠিন। এটা অ্যাকচুয়ালি নির্ভর করে সাক্ষীর বিশুদ্ধতার উপর। মানে সাক্ষী তো এসে যা যা হয়েছে আদালতে বলছে, বলার পরে তাকে জেরা করে আসামি পক্ষের আইনজীবী বা প্রতিপক্ষের আইনজীবী। জেরা করার সময় সে ওই যে জবানবন্দিতে যা যা বলছে এগুলা কি সঠিক আছে কিনা, এটা জেরাকারী আইনজীবী জেরা করার সময় অনেক কিছু ভুল প্রমাণ করতে পারে। কিন্তু সাক্ষী যদি 10 জন ছিল, জবানবন্দিতে বলছে এক কথা, জেরায় বলছে আর এক কথা, 10 জন থেকেও লাভ নাই। কিন্তু সাক্ষী মাত্র একজন, কিন্তু সে জবানবন্দিতে যা বলছে জেরায়ও তাই বলছে, তারে খণ্ডাতে পারে নাই। তার মানে তার সাক্ষীর মান বিশুদ্ধ আছে। তাহলে এই ক্ষেত্রে একজন সাক্ষী দিয়েই এই মামলা জেতা সম্ভব। বুঝতে পারছেন? তাহলে সাক্ষীর সংখ্যার উপর কি মামলা জেতা নির্ভর করে? না, এটা একজন হইতে পারে, একাধিকও হতে পারে। এই যে দেখেন, সাক্ষ্য আইনের 134 ধারায় বলা হয়েছে কোন মোকদ্দমা, কোন ঘটনা প্রমাণের জন্য আন্ডারলাইন করবেন নির্দিষ্ট কোন সংখ্যক সাক্ষীর প্রয়োজন হবে না। ইংরেজি লাইনটা আন্ডারলাইন করেন, নো পার্টিকুলার নাম্বার অফ উইটনেসেস শ্যাল ইন এনি কেস বি রিকোয়ার্ড ফর দ্য প্রুফ অফ এনি ফ্যাক্ট। তাহলে কি নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন আছে? না। সুতরাং দেখেন, সুতরাং কোন মামলায় তা দেওয়ানি বা ফৌজদারি যাই হোক না কেন, তা প্রমাণের জন্য কোন নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন নেই। 134 ধারা ফলাফল হলো কোন মামলায় একমাত্র সাক্ষীর সাক্ষ্য যদি বিশ্বাসযোগ্য হয় তা কোনো বিষয় প্রতিষ্ঠিত করার জন্য যথেষ্ট হবে, এমনকি একমাত্র সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে দণ্ড প্রদান করা যেতে পারে। আর বাদ বাকি যা আছে আপনারা পড়ে নিয়েন, এতটুকু জানলেই হবে। বিগত বছরের প্রশ্ন দেখেন। 1 নাম্বার, no particular number of witnesses shall in any case be required for the proof of any fact. কত ধারা? 134। তারপরে দেখেন, কোন মামলা প্রমাণের জন্য কতজন সাক্ষীর প্রয়োজন? কোন নির্দিষ্ট সংখ্যা আছে? নাই। আচ্ছা, এখানে
পরে সেলফ প্র্যাকটিসের 1 নাম্বার, সেলফ প্র্যাকটিসের এই জায়গায় ধারা 130টা একটু লেখেন, ধারা 130। না 32 কাটবেন কে, ধারা 130 লেখেন, ধারা 130 লেখেন। মামলার পক্ষ নয়, মামলার পক্ষ নয় এমন কোন সাক্ষীকে দলিল দাখিল করতে বাধ্য করা যাবে না। মামলার পক্ষ নয় এমন কোন সাক্ষীকে দলিল দাখিল করতে বাধ্য করা যাবে না। মামলার পক্ষ নয় এমন কোন সাক্ষীকে দলিল দাখিল করতে কি করা যাবে না, বাধ্য করা যাবে না। তাহলে যদি পরীক্ষার প্রশ্ন আসে যে মামলার পক্ষ নয় এমন কোন ব্যক্তিকে কি দলিল দাখিল করতে বাধ্য করা যাবে না, কত ধারায় বলছে? 130। এবার সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা পড়ি, দেখেন। কোন প্রশ্নের উত্তর কোন সাক্ষীকে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত করবে, এই কারণে উক্ত সাক্ষীকে উক্ত প্রশ্নের উত্তর প্রদান হতে কি লিখছে, অব্যাহতি দেওয়া হবে না। একটু শুনেন, মানে সাক্ষী সাক্ষ্য দিতে আসছে, এখন তারে প্রশ্ন করছে, সে প্রশ্নের উত্তর দিলে নিজেই অপরাধী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই ক্ষেত্রে এমন ধরনের প্রশ্নের উত্তর প্রদান হতে তার অব্যাহতি দেওয়া যাবে না, মানে অবশ্যই তার উত্তর দিতে বাধ্য করা যাবে, বাধ্য করা যাবে। এই জায়গায় ব্যাখ্যা আছে, কিন্তু এই ক্ষেত্রে সাক্ষীকে উত্তর দিতে বাধ্য করা যাবে না, এই ব্যাখ্যাটা কাটেন, এই ব্যাখ্যাটা কাটেন। তারপরে এই জায়গায় একটা কথা লেখেন, কেটে লেখেন, উত্তর দিতে বাধ্য করলে, উত্তর দিতে বাধ্য করলে তাকে অ্যারেস্ট করা যাবে না, তাকে অ্যারেস্ট করা যাবে না, তবে মিথ্যা সাক্ষ্যদানের জন্য, তবে মিথ্যা সাক্ষ্যদানের জন্য মামলা করা যাবে। আচ্ছা, এটার তাহলে এখানে বলতেছে যে কোন সাক্ষীরে প্রশ্ন করলে সে নিজেই যদি ফৌজদারি অপরাধে ফেসে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে তারে অবশ্যই উত্তর দিতে বাধ্য করা যাবে। এখন উত্তর দিতে বাধ্য করলে, দেখেন একটা হত্যা মামলার বিচার চলতেছে, সাক্ষ্য দিতে আসছে, এখন সাক্ষীরে প্রশ্ন করলে দেখা গেল সাক্ষী হত্যার সাথে জড়িত, মুখ ফসকে বলে ফেলছে সাক্ষী হত্যার সাথে জড়িত, তাহলে ওই মামলায় তারে গ্রেফতার করা যাবে না, তবে তার বিরুদ্ধে নতুন মামলা হবে। কি মামলা? তুমি মিথ্যা সাক্ষ্য দিতে আসছো, তার বিরুদ্ধে তখন মিথ্যা সাক্ষ্য দানের জন্য ওই যে 193 ধারায় মামলা হবে। বুঝতে পারছেন? তাহলে আমরা জানলাম যে সাক্ষীরে প্রশ্ন করলে সাক্ষী নিজেরই যদি দোষী সাব্যস্ত হওয়ার সম্ভাবনা থাকে, তার কি অব্যাহতি দেওয়া যাবে? অব্যাহতি দেওয়া যাবে না। তবে কি মিথ্যা মানে বাধ্য করলে তাকে অ্যারেস্ট করা যাবে না, তবে তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দানের জন্য মামলা করা যাবে। পাশে দেখেন কত ধারা, 132 ধারা, 32। আমরা চলে আসি পরের অধ্যায়ে, দেখেন ধারা 137 থেকে 166, সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, দ্য এক্সামিনেশন অফ উইটনেসেস। প্রথমে এখানে ধারা 135টা একটু লেখেন, আশেপাশে যে কোনো এক জায়গায় ধারা 135, ধারা 135 লেখেন, অর্ডার অফ প্রোডাকশন, অর্ডার অফ প্রোডাকশন, প্রোডাকশন PRO DUCTION, PRO DUCTION, order of production and
এক্সামিনেশন অফ উইটনেসেস, এক্সামিনেশন মানে উপরে আছে দেখেন, এক্সামিনেশন অফ উইটনেসেস, অর্ডার অফ প্রোডাকশন অ্যান্ড এক্সামিনেশন অফ উইটনেসেস। এটার বাংলা হলো, যদি কেউ বাংলা লিখতে চান, সাক্ষীগণকে উপস্থিত করা, সাক্ষীগণকে উপস্থিত করা এবং সাক্ষ্য গ্রহণ করার ক্রম, সাক্ষ্য গ্রহণ করার ক্রম। সাক্ষীগণকে উপস্থিত করা এবং সাক্ষ্য গ্রহণ করার কি ক্রম, গুগল ক্রম না কিন্তু, সাক্ষ্য গ্রহণ করার ক্রম লেখেন। তারপরে লেখেন ধারা 136, লেখেন ধারা 136, জাজ, JUDGE, JUDGE, জাজ TO2 decide, DECIDE, just to decide admissibility, AD, সবাই একসাথে লেখেন, AD MI SSI BI LI TY। আবার বলি, AD MI SSI BI LI TY, admissibility of evidence, EVIDENCE। এটার বাংলা লেখেন, বিচারক সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবেন, বিচারক সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবেন। বিচারক সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবেন। তো এইটুক শুনেন ভাই, এটা হলো যে প্রথমে আসেন 135 ধারা, এ জায়গা বলছে অর্ডার অফ প্রোডাকশন অ্যান্ড এক্সামিনেশন অফ উইটনেস, সাক্ষীগণকে কিভাবে উপস্থাপন করা হবে এবং তার সাক্ষ্য কিভাবে গ্রহণ করা হবে এই সম্পর্কে বলছে 135 ধারায়। 135 ধারায় বলছে দেওয়ানি মামলা হোক বা ফৌজদারি মামলা হোক, যখন চার্জ গঠন করে বা ইস্যু গঠন করা হয় তখন মামলার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এখন বাদী পক্ষের সাক্ষ্য আগে নিবে নাকি আসামি পক্ষের সাক্ষ্য আগে নিবে নাকি বিবাদী পক্ষের সাক্ষ্য আগে নিবে, এটা আসলে নির্ধারিত হবে দেওয়ানি বা ফৌজদারি কার্যবিধি অনুসারে। কার সাক্ষ্য গ্রহণ আগে করবে, বাদী নাকি বিবাদী, নালিশকারী নাকি আসামি, কোন আইন অনুসারে নির্ধারিত হবে? দেওয়ানি কার্যবিধি বা ফৌজদারি কার্যবিধি। যদি এই দুই আইনে আলাদা কিছু না থাকে তাহলে বিচারক নির্ধারণ করবে যে কার সাক্ষ্য আগে গ্রহণ করবে। এটাই হলো কোন ধারায় বলছে 135। তাহলে কাদের কোন পক্ষের সাক্ষীর আগে উপস্থাপন করবে, কাদের জবানবন্দি আগে গ্রহণ করবে, এটা কিভাবে নির্ধারিত হবে? দেওয়ানি বা ফৌজদারি কার্যবিধি অনুসারে। দেওয়ানি বা ফৌজদারি কার্যবিধিতে যদি সুস্পষ্ট বিধান না থাকে তাহলে কিভাবে? তাহলে বিচারক নির্ধারণ করবেন। এটা হলো কত? 135। 136-এ বলছে জাস্ট টু ডিসাইড অ্যাডমিসিবিলিটি অফ এভিডেন্স, অনেক সাক্ষ্য ওই মামলায় প্রাসঙ্গিক কিন্তু গ্রহণযোগ্য হবে কি হবে না কে নির্ধারণ করবে? বিচারক নির্ধারণ করবে। কত ধারায়? 136। আইনজীবী যদি বলে যে ওনার এই আসামি আসলেই হত্যা করছে, ও আগে আমার মক্কেল ছিল, এটা ওই মামলার বিচারে প্রাসঙ্গিক কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না। স্বামী স্ত্রীর কথোপকথন আনছে, যে এই যে দেখেন স্বামী তার দোষের কথা স্ত্রীর কাছে স্বীকার করছে, মামলায় প্রাসঙ্গিক কিন্তু গ্রহণযোগ্য হবে হবে না। তাহলে কোন সাক্ষ্যের গ্রহণযোগ্যতা কে নির্ধারণ করবে? বিচারক। কত ধারায়? 136।
তাহলে সাক্ষীদের কিভাবে উপস্থাপন করবে, সাক্ষ্য কিভাবে গ্রহণ করবে, এটা বলছে 135। আর সাক্ষ্যের যে গ্রহণযোগ্যতা এটা নির্ধারণ করবে বিচারক, এটা বলছে কত? 136 নাকি 36? জি। আচ্ছা, আমরা চলে আসি এবার দেখেন 137 ধারায় জবানবন্দি, জেরা এবং পুনঃজবানবন্দি, এক্সামিনেশন ইন চিফ, ক্রস এক্সামিনেশন অ্যান্ড রি এক্সামিনেশন। সাক্ষীর শপথ গ্রহণের পর সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষীর সাক্ষ্য গ্রহণের গোলদেন 3টি ধাপ। প্রথম ধাপ জবানবন্দি। জবানবন্দির বলে এক্সামিনেশন ইন চিফ। যে পক্ষ সাক্ষী হাজির করছে সেই পক্ষ যখন তার সাক্ষীর বিবৃতি রেকর্ড করে এটার বলে জবানবন্দি বা এক্সামিনেশন ইন চিফ। রাষ্ট্রপক্ষ হত্যা মামলার 1 নম্বর সাক্ষী হাজির করছে, 1 নম্বর সাক্ষী বলছে কি কি ঘটনা ঘটছে, এটার বলে এক্সামিনেশন ইন চিফ। যে পক্ষ সাক্ষী হাজির করছে অপর পক্ষ যদি ওই সাক্ষীরে প্রশ্ন করে তখন এটা বলে জেরা। এই যে দেখেন, জেরারে বলে ক্রস এক্সামিনেশন। কি বলেন? ক্রস এক্সামিনেশন। জেরায় দেখা গেল নতুন কোনো বিষয় বলে ফেলছে বা জেরায় উল্টাপাল্টা কিছু বলে ফেলছে, তখন সেটা ব্যাখ্যা দেওয়ার জন্য যে পক্ষ সাক্ষীর জবানবন্দি নিছে তিনি আবার আবেদন করতে পারে যে ইওর অনার, আমি আমার সাক্ষীর পুনঃজবানবন্দি নিতে চাই। এটারে বলে কি? পুনঃজবানবন্দি বা রি এক্সামিনেশন। তাহলে প্রথমে হয় কি? এক্সামিনেশন চিফ, তারপরে কি? ক্রস এক্সামিনেশন, তারপরে কি? রি এক্সামিনেশন। এই তিনটার সংজ্ঞা দিছে কত ধারায়? 137। 137 দেখেন তো। এই যে যদি আমরা একটু পড়ি দেখেন, প্রথমে পড়ি জবানবন্দি, এক্সামিনেশন ইন চিফ। যে পক্ষ কোনো সাক্ষীকে হাজির করেছে সেই পক্ষ যখন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে তখন তাকে সাক্ষীর জবানবন্দি গ্রহণ বলা হয়। বুঝছেন? জেরা দেখেন, বিরুদ্ধ পক্ষ কর্তৃক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হলে তাকে কি বলা হয়? জেরা। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা দেখেন, এই শুনেন, জেরা দেখেন, তাহলে আগে হলো কি? জবানবন্দি। আর বিরুদ্ধ পক্ষ কর্তৃক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হলে তার কি বলে? জেরা। ওই যে আপনারা যখন উত্তর চাইছে ঝগড়া বিবাদ হলে বলেন যে কি জেরা করতেছে নাকি আমারে, ভালোভাবে বললি হলো জবানবন্দি। আর যখন প্রশ্ন করতেছে তখন সেটা কি? জেরা। আর জেরায় যখন কোনো কিছু বলে ফেলছে তখন যে পক্ষ সাক্ষী হাজির করছিল সেই পক্ষ যদি তার সাক্ষীর আবার প্রশ্ন করতে চায় তখন সেটাকে বলে পুনঃজবানবন্দি বা রি এক্সামিনেশন। বুঝছেন? আমরা একটা উদাহরণ পড়ি দেখেন, উদাহরণ পড়লে ক্লিয়ার হবে যে রাষ্ট্রপক্ষ ককে সাক্ষী হিসেবে আদালতে হাজির করে রাষ্ট্রপক্ষ ককে প্রশ্ন করলে সেটা হবে জবানবন্দি গ্রহণ। আর আসামি পক্ষ কাকে প্রশ্ন করলে সেটা হবে কি? জেরা। জেরার পর রাষ্ট্রপক্ষ যদি আবার কাকে প্রশ্ন করে তাহলে সেটা হবে পুনঃজবানবন্দি। তাহলে এই 137 ধারায় অ্যাকচুয়ালি বলে নাই কোনটা আগে হবে কোনটা পরে হবে। 137 ধারায় জাস্ট এই তিনটা জিনিসের সংজ্ঞা বলছে। এখন আগে কি জবানবন্দি হবে নাকি আগে জেরা হবে এই ব্যাখ্যা প্রদান করেছে 138 ধারায়। এই যে দেখেন, ধারা 138 অর্ডার অফ এক্সামিনেশন বা সাক্ষ্য গ্রহণের ক্রম। অর্ডার অফ এক্সামিনেশন বা কি? সাক্ষ্য গ্রহণের ক্রম। সাক্ষ্য আইনের 138 ধারায় সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ক্রম উল্লেখ করা হয়েছে। 138 ধারায় সাক্ষ্য গ্রহণের গোলদেন 3টি ক্রম উল্লেখ করা হয়েছে। কয়টা ক্রম? 3টি ক্রম। তো প্রথম ক্রম হলো সাক্ষী আহ্বানকারী পক্ষ কর্তৃক সাক্ষীর আন্ডারলাইন করেন জবানবন্দি গ্রহণ। প্রথম ক্রম হচ্ছে কি? জবানবন্দি। দ্বিতীয় ক্রম হলো সাক্ষীর আহ্বানকারী পক্ষের বিরোধী পক্ষ কর্তৃক সাক্ষীকে জেরা। এটা গোলদেন, ইচ্ছা করলে করতে পারে, মানে জেরা করা বাধ্যতামূলক না। জেরা ইচ্ছা করলে করতেও পারে, নাও করতে পারে।
তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোনটি করা বাধ্যতামূলক, জবানবন্দি। জবানবন্দি নেওয়ার পরে প্রতিপক্ষের আইনজীবী যদি মনে করে এর জেরা করার আমার দরকার নাই, তখন সে জেরা করতেও পারে, নাও পারে। এবং তারপর সাক্ষী আহ্বানকারী পক্ষ কর্তৃক জবানবন্দি, এই যে গোল্ডেন, যদি পক্ষদ্বয় ইচ্ছা করে, পুনঃ জবানবন্দি যদি পক্ষদ্বয় ইচ্ছা করে। তাহলে এই তিনটার মধ্যে কোনটা বাধ্যতামূলক? জবানবন্দি। আর বাকিগুলা পক্ষরা ইচ্ছা করলে করতেও পারে, নাও পারে। এখন দেখেন 138 ধারায় বিধান করা হয়েছে প্রথমে সাক্ষীর জবানবন্দি গ্রহণ করতে হবে, অতঃপর যদি বিরুদ্ধ পক্ষ ইচ্ছা করে, আন্ডারলাইন করেন, যদি বিরুদ্ধ পক্ষ কি ইচ্ছা করে সাক্ষীকে জেরা করতে, এবং তারপর সাক্ষী হাজিরকারী পক্ষ ইচ্ছা করলে পুনঃ জবানবন্দি গ্রহণ করতে পারে। তাহলে আমার মনে রাখতে হবে শুধুমাত্র বাধ্যতামূলক কোনটা? জবানবন্দি গ্রহণ করা। তো আমরা জেনে রাখা ভালোতে আসি। দেখেন, সাক্ষীর জবানবন্দি গ্রহণ এবং জেরা অবশ্যই গোল্ডেন প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে হতে হবে। গোল্ডেন প্রাসঙ্গিক। এখন কোনটা বিচার্য বিষয়, কোনটা প্রাসঙ্গিক বিষয়, এটা কিন্তু আমরা পার করে এসেছি। অমুক অমুককে হত্যা করছে কিনা, এটা হলো বিচার্য বিষয়। হত্যা করার আগে বা পরে যাবতীয় সম্পর্ক যা যা আছে সবকিছু কি প্রাসঙ্গিক বিষয়। তাহলে জেরা এবং জবানবন্দি গ্রহণ দুইটাই কোন বিষয় হবে? প্রাসঙ্গিক বিষয়। সাক্ষী তার জবানবন্দিতে যে সকল ঘটনা সম্পর্কে আন্ডারলাইন করেন সাক্ষ্য দিয়েছে, শুধুমাত্র সেই সকল বিষয়ের মধ্যে জেরা সীমাবদ্ধ থাকার প্রয়োজন নাই। একটু খুবই গুরুত্বপূর্ণ কথা, 3টা স্টার দেন নিচে। মনে করেন যে সাক্ষীর জবানবন্দি নেওয়ার সময় সাক্ষী অনেক কথা বলছে, কিন্তু জেরা করার সময় জবানবন্দিতে যা যা বলছে তাই যে জিজ্ঞেস করতে হবে এমন কোনো কথা নাই। ওই মামলার সাথে প্রাসঙ্গিক অন্যান্য প্রশ্নও করা যাবে। অর্থাৎ সাক্ষী তার জবানবন্দিতে যে সকল ঘটনা সম্পর্কে সাক্ষ্য দিয়েছে সেই সকল বিষয় ছাড়াও অন্যান্য বিষয়ও জেরা করা যাবে। জেরার আন্ডারলাইন করবেন, জেরার মূল উদ্দেশ্য হলো তর্কিত বিষয়ের সত্যতা উদ্ঘাটন করা। আন্ডারলাইন করে 3টে স্টার দেন। পরীক্ষায় প্রশ্ন আসবে যে জেরার মূল উদ্দেশ্য কি? তর্কিত বিষয়ের সত্যতা উদ্ঘাটন করা। এবং আসামি পক্ষের মূল হাতিয়ার কিন্তু জেরা। আসামি পক্ষ যদি মামলায় খালাস পেতে যায় তাহলে তার মূল হাতিয়ার কি বলেন? জেরা। ওই সাক্ষীরা এসে তো যা খুশি তাই বলতে পারে, কিন্তু আসামি পক্ষের আইনজীবী সাক্ষীদের খণ্ডাইতে হবে, রিভার্ট করতে হবে, যে জেরার মাধ্যমে তার সে যে ভুল বলছে এটা প্রমাণ করলেই আসামি কি পাবে? খালাস পাবে। তাহলে জেরার মূল উদ্দেশ্য কি? তর্কিত বিষয়ের সত্যতা উদ্ঘাটন করা। এবং এই 3টার মধ্যে কোনটা নেওয়া বাধ্যতামূলক? জবানবন্দি। জেরা করতে হবে এবং জবানবন্দি নিতে হবে কোন বিষয়ে? প্রাসঙ্গিক বিষয়। জবানবন্দিতে যা যা জিজ্ঞেস করছে জেরা কি সেই বিষয় করবে? না, বাইরেও করতে পারে, তবে অবশ্যই কি বিষয় হতে হবে? প্রাসঙ্গিক বিষয় হতে হবে। এখন আসেন পুনঃ জবানবন্দির নির্দেশনা। ডিরেকশন অফ রি এক্সামিনেশন। জেরায় সাক্ষী যে সকল বিষয়ের উল্লেখ করে পুনঃ জবানবন্দিতে সেগুলোর আন্ডারলাইন করেন, ব্যাখ্যা চাইতে হবে। অর্থাৎ পুনঃ জবানবন্দির আন্ডারলাইন করেন মূল উদ্দেশ্য হলো সাক্ষী জেরায় যে বক্তব্য দিয়েছে তার ব্যাখ্যা বা স্পষ্টকরণ। উদাহরণস্বরূপ এইভাবে বলা যায়, দেখেন প্রশ্ন করছে সাক্ষী জবানবন্দিতে আইসা বলছে যে যিনি হত্যা করছে তার গায়ে হলো লাল টি শার্ট পরা, গায়ে লাল টি শার্ট পরা। এখন জেরার সময় সে বলে ফেলছে উপরে সাদা শার্ট পরা, সাদা শার্ট পরা। তাহলে জবানবন্দিতে বললো কি? লাল টি শার্ট। আর জেরার সময় বলছে কি? সাদা শার্ট। এখন বাদী পক্ষের আইনজীবী সে পুনঃ জবানবন্দির আবেদন করতে পারে। এখন এসে বলতেছে যে ওনার লাল টি শার্ট নিচে পরা, উপরে কি পরা? সাদা শার্ট পরা। তাহলে পূর্বের জেরায় যে বক্তব্য দিছে এটার ব্যাখ্যা বা স্পষ্টকরণের জন্য কি কিসের চাইতে পারে? পুনঃ জবানবন্দি। বুঝছেন? তাহলে ইচ্ছা করলেই কিন্তু যে আপনি পুনঃ জবানবন্দি করবেন বিষয়টা তাই না, যে আপনি জেরায় যেটা বলে ফেলছে সেটা সেটার ব্যাখ্যা করতে হবে কোথায়? পুনঃ জবানবন্দিতে। কিন্তু এমন হলো যে জবানবন্দিতে আপনি একটা কথা বলেন নাই, জেরায় সেই বিষয়ে কোনো কিছু বলে নাই, কিন্তু তাইলে কি পুনঃ জবানবন্দির অনুমতি দিবে না। আচ্ছা, তারপরে দেখেন আদালত অনুমতি দিলে পুনঃ জবানবন্দিতে নতুন বিষয়ে সাক্ষীকে জিজ্ঞাসা করা যায়। আদালত যদি অনুমতি দেয় তাহলে পুনঃ জবানবন্দিতেও নতুন বিষয়ে সাক্ষীকে কি করা যায়? যদি আদালতের গোল্ডেন এই যে অনুমতি নিয়ে পুনঃ জবানবন্দিতে নতুন বিষয়ের সূচনা করা হয়, তবে বিরুদ্ধ পক্ষ সেই সকল বিষয়ে অধিকতর জেরা করতে পারবে। সাধারণত আপনি পুনঃ জবানবন্দিতে নতুন প্রশ্ন করতে পারবেন না, জাস্ট আপনি জেরায় যা জিজ্ঞেস করছে সেটা ব্যাখ্যা দিতে পারবেন। বাট পুনঃ জবানবন্দিতে নতুন প্রশ্ন করতে পারবেন কখন? আদালতের অনুমতি নিয়ে। আপনি যদি পুনঃ জবানবন্দিতে নতুন প্রশ্ন করেন তাহলে অপরপক্ষ আবার কি করবে? অধিকতর জেরা। তখন সেটার বলতেছে ফার্দার ক্রস এক্সামিনেশন।
ফার্দার ক্রস এক্সামিনেশন। তাহলে অ্যাকচুয়ালি 138-এ ক্রম আছে 4টা, জবানবন্দি, জেরা, পুনঃজবানবন্দি, অধিকতর জেরা। কিন্তু পরীক্ষায় আসলে উত্তর লিখতে হবে কয়টা? 3টা। বুঝছেন? এই 4টার ভিতরে কোনটা বাধ্যতামূলক? জবানবন্দি। জবানবন্দিতে যা যা জিজ্ঞেস করছে জেরাই কি তাই তাই জিজ্ঞেস করবে? বাইরেও জিজ্ঞাসা করতে পারে। জেরাই যা যা বললো সেটারে ব্যাখ্যা করার জন্য কি নিবে? পুনঃজবানবন্দি। পুনঃজবানবন্দিতে নতুন প্রশ্ন করা যাবে? যাবে, আদালতের অনুমতি নিয়ে করা যাবে। নতুন প্রশ্ন যদি করে তাহলে আবার কি করা যাবে? অধিকতর জেরা করা। বুঝতে পারছেন? এই সব কিছুই আছে কত দ্বারাই? 138। এখন আপনারা যারা পরীক্ষার্থী তাদের যে সমস্যাটা হবে, আপনারা পড়ার সময় 137 আর 138 নিয়ে দ্বিধায় পড়েন যে 137 আর 138 কি এক কিনা। ভাই 137-এ বলছে এই 3টার সংজ্ঞা, আর আগে কোনটা পরে কোনটা কখন কি এটার ব্যাখ্যা দিয়েছে কততে? 138-এ। যদি বলে সাক্ষ্য গ্রহণের ক্রম তাহলে 138, ক্রম বললে 138, আর এই 3টার সংজ্ঞা বললে 137। ক্রম কয়টা? 3টা। এই যে বিগত বছর প্রশ্ন দেখেন, নিম্নের সাক্ষ্য গ্রহণের কোন ক্রমটি সঠিক? জবানবন্দি, জেরা বা পুনঃজবানবন্দি। 2 নাম্বার দেখেন, কোন পক্ষ নিজ সাক্ষীকে একবার পরীক্ষার পর কোন কারণে পুনঃ পরীক্ষা করতে পারে? পূর্বের বক্তব্য কি? পূর্বের বক্তব্য স্পষ্টীকরণ, মানে জবানবন্দিতে যা বলছে এটা স্পষ্ট করবে কোথায়? পুনঃজবানবন্দিতে। 4 নাম্বার প্রশ্নটা পড়ে দেখেন। 4 নাম্বার সেলফ প্র্যাকটিসের 4, সাক্ষ্য আইনে একজন সাক্ষীকে পুনঃজেরা করা যায়? অ্যাকচুয়ালি পুনঃজেরা করা যায় না, এই জায়গা ভুল লেখছে, হওয়া উচিত ছিল কি বলেন? অধিকতর জেরা। সেলফ প্র্যাকটিসে অনেক প্রশ্ন আছে, পড়ে ফেলবেন কষ্ট কইরা। বিশেষ করে একেবারে সর্বশেষ প্রশ্নের আগের প্রশ্নটা, এটা দেখেন, পাইছেন? একজন ব্যক্তিকে কোন নথি দাখিলের জন্য সমন দেওয়া হলো, মানে একটা দলিল দাখিলের জন্য তারা সমন দিছে। যখন সে নথি দাখিলের জন্য হাজির হলো, লাস্টেটা দেখেন, তখন সে সাক্ষী হয় না, তাকে সাক্ষী হিসেবে ডাকা না হলে তাকে জেরা করা যায় না। ধারা কত? 139। শুনেন, সমন হচ্ছে 2 প্রকার। একটা হলো আপনারা সাক্ষী হিসেবে সমন দিছে, আর একটা হলো দলিল হাজির করার জন্য সমন দিছে। যদি আপনারা দলিল হাজির করার জন্য সমন দেয় তাহলে আপনি দলিলই হাজির করবেন, আপনারে আর জেরা করা যাবে না। কিন্তু যদি আপনারে জেরা করতে চায় তাহলে কিভাবে সমন দিবে? সাক্ষী হিসেবে সমন দিবে। এই কথাটাই বলছে কততে? 139 ধারায়। তারপরে দেখেন 27 নাম্বার, এটা বিবিআই 26 বিবিআই 27 বিবিআই, সাক্ষীর চরিত্রের বিষয়। সাক্ষীর চরিত্র ভালো নাকি মন্দ এই বিষয়ে প্রশ্ন করা যাবে জেরা বা পুনঃজবানবন্দিতে। বিবিআই 100 কত ধারা? 40। তাহলে সাক্ষীর চরিত্র বিষয়ে প্রশ্ন করা যাবে কখন? জেরা বা পুনঃজবানবন্দি। কত ধারা? 140। যারে কোনো জমির দলিল দাখিলের জন্য বা কোনো ডকুমেন্ট দাখিলের জন্য সমন দেওয়া হয়েছে, সে যদি আদালতে আসে তাকে কি সাক্ষী হিসেবে জেরা করা যাবে? যাবে না। কত ধারায় বলছে? 139। 139। তাহলে দেখেন, আমি একটু আপনাদের মনে করাই দেই, মামলার পক্ষ নয় এমন কোন ব্যক্তিকে দলিল হাজির করতে বাধ্য করা যাবে না। 130 মনে আছে? কোন সাক্ষীরে প্রশ্ন করলে সে স্বয়ং যদি ফৌজদারিতে দোষী সাব্যস্ত হতে পারে, তার এই ধরনের প্রশ্নের উত্তর প্রদানে বাধ্য করা যাবে, তবে তাকে সাথে সাথে গ্রেফতার করা যাবে না। মিথ্যা সাক্ষ্য দানের জন্য তার বিরুদ্ধে মামলা হবে। 132। দুষ্কর্মের সহযোগী যোগ্য সাক্ষী। 133। কোন মামলা প্রমাণের জন্য নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন নাই। 134। সাক্ষীদের কিভাবে হাজির করা হবে, কিভাবে জবানবন্দি গ্রহণ করা হবে, দেওয়ানি বা ফৌজদারি কার্যবিধি অনুসারে নির্ধারিত হবে। দেওয়ানি বা ফৌজদারি কার্যবিধিতে কিছু না থাকলে আদালত নির্ধারণ করবে। 135। সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবে বিচারক বা আদালত। 136। জবানবন্দি, জেরা, পুনঃজবানবন্দি এগুলো সংজ্ঞা দিয়েছে 137। এগুলার ক্রম উল্লেখ করছে কত? 138। জবানবন্দি নেওয়া বাধ্যতামূলক, জেরা ইচ্ছা করলে করতে পারে, পুনঃজবানবন্দি ইচ্ছা করলে করতে পারে। জবানবন্দি এবং জেরা করতে হবে প্রাসঙ্গিক বিষয়। জবানবন্দিতে যা জিজ্ঞেস করছে জেরায় যে তাই জিজ্ঞেস করতে হবে এমন কোনো কথা নেই। জেরার উদ্দেশ্য হলো তর্কিত বিষয়ের সত্যতা উদ্ঘাটন করা।
জেরায় কোনো বিষয় জিজ্ঞাসা করলে সেটা ব্যাখ্যা করার জন্য পুনর্জবানবন্দির আবেদন করতে পারে। পুনর্জবানবন্দিতে নতুন কোনো প্রশ্ন করা যাবে না, তবে আদালত অনুমতি দিলে নতুন প্রশ্ন করা যাবে। নতুন প্রশ্ন করলে বিরুদ্ধ পক্ষ অধিকতর জেরা করতে পারে। 138। তাহলে 138 ধারায় ক্রম অ্যাকচুয়ালি আছে কয়টা? 4টা, কিন্তু পরীক্ষায় আসলে হবে কয়টা? 3টা। বুঝছেন? যারে সমন দিছে দলিল হাজির করার জন্য তারে সাক্ষী হিসেবে জেরা করা যাবে না। 139। আর সাক্ষীর চরিত্রের বিষয়ে জেরা করা যাবে কখন? জেরা অথবা পুনর্জবানবন্দিতে কত? 140। চলে আসেন লিডিং কোশ্চেন। অনলাইনে ক্লাস করতেছি। কে? আমি লিখছি মাফিয়া না ইঙ্গিত ভাই প্রশ্ন বা লিডিং কোশ্চেন ধারা 141 থেকে কত? 143। সর্বপ্রথম আমরা চলে আসি ইঙ্গিত ভাই প্রশ্নের সংজ্ঞা। ইঙ্গিত ভাই প্রশ্ন বা লিডিং কোশ্চেন। ভাই, ইঙ্গিত ভাই প্রশ্ন হলো যে প্রশ্নকর্তা যে প্রশ্ন করছে সেই প্রশ্নের মধ্যে যে উত্তর আছে সেটাই হলো ইঙ্গিত ভাই প্রশ্ন, অথবা যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে করা যায় সেটাই হলো ইঙ্গিত ভাই প্রশ্ন। দিনেশ, আপনি কি বিবাহিত? লিডিং কোশ্চেন করতে দিনেশ জিজ্ঞাসা করছে আপনি কি বিবাহিত, উনি বলতেছে কি মনে হয়। আচ্ছা শুনেন, বিবাহিত মানে প্রশ্নের মধ্যেই উত্তর লুকায়িত আছে, হয় বলবে বিবাহিত না এলে না। আপনার বাড়ি কি অমুক জায়গা, এটা লিডিং কোশ্চেন। কিন্তু যদি বলে আপনার বাড়ি কোথায়, এটা লিডিং কোশ্চেন না। পীযূষ তো দাওয়াত খাইতে ভালোবাসেন, কিন্তু যদি বলতাম পীযূষ কি খাইতে ভালোবাসেন, তাইলে আবার এটা লিডিং কোশ্চেন হতো না। বুঝতে পারছেন? তাহলে যে প্রশ্নের মধ্যেই উত্তর থাকে সেটাই কি বলে? লিডিং কোশ্চেন বা ইঙ্গিত বাই প্রশ্ন। দেখেন, প্রশ্নকারী প্রশ্নের যে উত্তর আসা বা ইচ্ছা করে প্রশ্নের মধ্যে তার ইঙ্গিত থাকলে সেই প্রশ্নকে ইঙ্গিত বাই প্রশ্ন বলে। উদাহরণ দেখেন, উকিল সাক্ষী বি কে প্রশ্ন করলো, আপনি কি 1-3-2013 তারিখে গ-কে খুলনা দেখেছিলেন? বি উত্তরে বলল হ্যাঁ খুলনাতে দেখেছিলাম। হ্যাঁ বললেও লিডিং কোশ্চেন, না বললেও কি লিডিং কোশ্চেন। এখানে প্রশ্নের মধ্যেই উত্তরের ইঙ্গিত ছিল, তাই এটা কি প্রশ্ন? ইঙ্গিত বাই প্রশ্ন। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ইঙ্গিত বাই প্রশ্ন কখন করা, মানে ইঙ্গিত বাই প্রশ্নের সংজ্ঞা কত দাঁড়ায়? 141। এখন আমরা আসি, দেখেন ধারা 142। যখন ইঙ্গিত ভাই প্রশ্ন করা যায় না, আপনি উকিল সাহেব যদি সব ইঙ্গিত ভাই প্রশ্ন করে তাহলে সাক্ষীর জন্য বিষয়টা সহজ হয়ে যায়। উকিল সাহেব আগের থেকে সব সাজাই নিয়ে গেল, উকিল সাহেব প্রশ্ন করলো, সাক্ষী খালি উত্তর দেবে কি হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ না। এই কারণে আইনে নিয়ম করে দিছে যে সব সময় লিডিং কোশ্চেন করা যাবে না। দেখেন 142 ধারায় বিধান করা হয়েছে, বিরুদ্ধ পক্ষ আন্ডারলাইন করেন যদি আপত্তি করে তবে আন্ডারলাইন করবেন জবানবন্দি বা পুনর্জবানবন্দি গ্রহণকালে আদালতের অনুমতি ব্যতি রেখে ইঙ্গিত ভাই প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা চলবে না। তাহলে সহজ উত্তর হলো ইঙ্গিত ভাই প্রশ্ন করা যায় না জবানবন্দি অথবা কখন? পুনর্জবানবন্দি। তবে করা যায় কে অনুমতি দিলে? আদালত অনুমতি দিলে। অর্থাৎ দেখেন, অর্থাৎ যদি বিরোধী পক্ষ বিরোধিতা করে অথবা আদালত অনুমতি না দেয় তাহলে নিম্নলিখিত ক্ষেত্রে ইঙ্গিত ভাই প্রশ্ন করা যায় না। কি কি? একটা দেখেন, জবানবন্দির সময় ডিউরিং এক্সামিনেশন ইন চিফ, পুনর্জবানবন্দির সময় ডিউরিং রি এক্সামিনেশন। বিপরীতভাবে বলা যায় আদালতের অনুমতি নিয়ে জবানবন্দি বা পুনর্জবানবন্দির সময় ইঙ্গিত ভাই প্রশ্ন করা যেতে পারে। 142 ধারায় আরো বলা হয়েছে, আন্ডারলাইন করবেন, আদালত পরিচয়মূলক বিষয়, অবিসংবাদিত বা স্বীকৃত বিষয়, যে বিষয় যথেষ্ট রূপে প্রমাণিত হয়েছে, এই তিনটা ক্ষেত্রে আদালত ইঙ্গিত ভাই প্রশ্নের অনুমতি দিতে পারে। নিচে দেখেন, নিচে। সুতরাং জবানবন্দি বা পুনর্জবানবন্দির সময় আদালত বল দিবেন নিম্নলিখিত তিনটি ক্ষেত্রে ইঙ্গিত ভাই প্রশ্ন করার অনুমতি দিতে পারে। কয়টা ক্ষেত্র? তিনটা ক্ষেত্র। তিনটা ক্ষেত্র কি কি দেখেন? 1 নাম্বার, পরিচয়মূলক বিষয়, ইংরেজিটা মনে রাখতে হবে ইন্ট্রোডাক্টরি ম্যাটার্স। ইন্ট্রোডাক্টরি ম্যাটার্স, এই ওটা ঠেলে দেন, ফেরদৌস শোনা লাগান। পরিচয়মূলক বিষয়, আপনার নাম কি অমুক, আপনার বাড়ি কি অমুক জায়গা, এইগুলো হলো পরিচয়মূলক বিষয়। এই ক্ষেত্রে ইঙ্গিত ভাই প্রশ্ন করা দিতে পারে অনুমতি। 2 নাম্বার, অবিসংবাদিত বা স্বীকৃত বিষয়, ধরেন যৌতুকের মামলা করছে স্ত্রীরা জিজ্ঞাসা করছে সাক্ষী হিসেবে উকিল সাহেব বাদীরে, অমুক কি আপনার স্বামী? জি স্বামী বলেই তো যৌতুকের মামলা করছি। তাহলে এটা অবিসংবাদিত বা কি বিষয়?
স্বীকৃত বিষয়, আনডিসপুটেড ম্যাটার্স। 3 নম্বরে দেখেন, যে বিষয়টি যথেষ্ট রূপে প্রমাণিত হয়েছে। আপনি আপনার মামলায় দাবি করছেন 10 লাখ টাকা, কিন্তু ইতিপূর্বে 3 লাখ টাকা সে দিয়ে দিয়েছে, এটা কি সত্য? জি স্যার সত্য। মানে যে বিষয় যথেষ্ট রূপে কি হয়েছে, প্রমাণিত হয়েছে। তাহলে কয়টা বিষয় ইঙ্গিত ভাই প্রশ্ন করার অনুমতি দিতে পারে? পরিচয়মূলক, অবিসংবাদিত বা স্বীকৃত, আর যে বিষয় যথেষ্ট রূপে কি হয়েছে, প্রমাণিত হয়েছে। ইংরেজিটা মনে রাখতে হবে ভাই, ইন্টারডিক্টরি ম্যাটার্স, আনডিসপুটেড ম্যাটার্স, ম্যাটার্স দ্যাট হ্যাভ সাফিসিয়েন্টলি বিন প্রুভড। জেনে রাখা ভালো। দেখেন, জবানবন্দি বা পুনঃজবানবন্দির সময় ইঙ্গিত ভাই প্রশ্ন করার অনুমতি দেওয়া আদালতের জন্য বলতেন বিবেচনামূলক। আপনি চাইলেই যে আপনার অনুমতি দেবে বিষয়টা কিন্তু তা না। চলে আসি 143 ধারায়। তাহলে ইঙ্গিত ভাই প্রশ্নের সংজ্ঞা দিছে কত? 141। ইঙ্গিত ভাই প্রশ্ন কখন করা যায় না? 142। এখন আসেন, যখন ইঙ্গিত ভাই প্রশ্ন করা যায়, when they must be asked। 143 ধারায় বলা হয়েছে, আন্ডারলাইন পেন, যে রায় ইঙ্গিত ভাই প্রশ্ন করা যেতে পারে। সরাসরি এই লাইন উল্লেখ করে দিবে, লিডিং কোশ্চেনস মে বি আস্কড ইন ক্রস এক্সামিনেশন। কত ধারায়? তাহলে অ্যাকচুয়ালি ইঙ্গিত ভাই প্রশ্ন অধিকার বলে করা যায় কখন? যে রায়, যে রায় যে কোনো প্রশ্ন ইঙ্গিত ভাই ভাবে করা যায়, কিন্তু জবানবন্দি বা পুনঃজবানবন্দির সময় ওই 3টা ক্ষেত্রেই মাত্র ইঙ্গিত ভাই প্রশ্ন করা যায়। যেহেতু বিরুদ্ধ পক্ষ জেরা করে, সেহেতু বিরুদ্ধ পক্ষ ইঙ্গিত ভাই প্রশ্ন করতে পারে। তো এই হলো কথা, এতটুকু মনে রাখলেই হবে। দেখেন, আমরা ইঙ্গিত ভাই প্রশ্ন থেকে কি প্রশ্ন হতে পারে? যে প্রশ্নের মধ্যেই উত্তর নিহিত থাকে তাকে ইঙ্গিত ভাই প্রশ্ন বলে। সংজ্ঞা দিছে 141। ইঙ্গিত ভাই প্রশ্ন কখন করা যায় না? 142। তবে আদালত অনুমতি দিলে জবানবন্দি বা পুনঃজবানবন্দির সময় ইঙ্গিত ভাই প্রশ্ন করা যায় 3টা ক্ষেত্রে: ভূমিকামূলক বিষয় বা পরিচিতিমূলক বিষয়, অবিসংবাদিত বা স্বীকৃতি বিষয়, যে বিষয়টা যথেষ্ট রূপে প্রমাণিত হয়েছে। আর ইঙ্গিত ভাই প্রশ্ন অধিকার বলে করা যায় 143 ধারায় কখন? জেরায়। এইটুকু যদি মনে রাখতে পারেন সব পারবেন ইনশাল্লাহ। বিগত বছরের প্রশ্ন দেখেন, আদালতের অনুমতি ব্যতীত কখন ইঙ্গিত ভাই প্রশ্ন করা যাবে না? পুনঃজবানবন্দিকালে নাকি? এগুলা সবই গুরুত্বপূর্ণ, পড়ে ফেলবেন। 3 নাম্বার। 4 নাম্বার প্রশ্নটা দেখেন, এটা অনেকে কনফিউজড হবেন, বলবেন যে স্যার ইঙ্গিত ভাই প্রশ্ন বলতে নিম্নের কোনটিকে বোঝাবে? যে প্রশ্নের মধ্যেই উত্তর থাকে আর যে প্রশ্নের হ্যাঁ বা না সূচক প্রশ্ন করে থাকে। এখন আপনি বলবেন স্যার আপনার কথা মতো তো গ ও হয় ঘ ও হয়, সঠিক কোনটা? সঠিক বইতে যেটা আছে সেটা, যে প্রশ্নের মধ্যেই উত্তর থাকে। যদি গ না থাকতো তাহলে উত্তর হতো কোনটা জানেন? ঘ। বুঝছেন? প্রচুর প্রশ্ন আছে, সব কষ্ট করে দেখে ফেলবেন। আমাদের মাগরিবের নামাজের বিরতি, নামাজ শেষে আমরা 145 ধারা থেকে শুরু করবো ইনশাল্লাহ। দেখেন, বিরতির পরে আমরা শুরু করতেছি ধারা 145, পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা, ক্রস এক্সামিনেশন অ্যাজ টু প্রিভিয়াস রাইটিং। যদি কোনো ব্যক্তি মামলার চার্জ গঠনের পূর্বে অর্থাৎ তদন্ত চলাকালে প্রাথমিক পর্যায়ে যদি কোনো বিবৃতি প্রদান করে থাকে, তাহলে ওই ব্যক্তি যখন আদালতে সাক্ষ্য প্রদান করতে আসবে তখন ওই পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে তাকে প্রতিপক্ষের আইনজীবী জেরা করতে পারে সাক্ষ্য আইনের 145 ধারায়। কিভাবে দেখেন, ফৌজদারি কার্যবিধির 161 ধারায় বিবৃতি দেয় সাক্ষী, রেকর্ড করে পুলিশ। তাহলে তদন্তকারী কর্মকর্তা সাক্ষীর 161 ধারার বিবৃতি রেকর্ড করে, আবার 164 ধারার বিবৃতি রেকর্ড করে ম্যাজিস্ট্রেট। এক্ষেত্রে সাক্ষীর বিবৃতিও রেকর্ড করতে পারে, আসামির দোষ স্বীকারও রেকর্ড করতে পারে। তারপরে ডাইং ডিক্লারেশন বলেন, এরপরে অন্যান্য লিখিত আর যা আছে, এজাহার বলেন। তো মামলার তদন্ত চলাকালে যে সকল লিখিত বিবৃতি দিয়ে গেছে, ধরেন 161 যে সাক্ষী প্রদান করছে, ওই সাক্ষী একসময় আদালতে চার্জ গঠনের পর সাক্ষ্য দিতে আসবে। সাক্ষ্য দিতে আসার পরে দেখা গেল
যে সে সাক্ষ্য দেওয়ার সময় জেরার সময় বলতেছে এক কথা, আর 161 বলছিল আর এক কথা, মানে জেরার সময় জেরার কারণে অন্য কথা বলে ফেলছে। তো তখন ওই 161 কপি দেখিয়ে তাকে জেরা করতে পারে, বলতে পারে যে আপনি আগে বলছিলেন এক কথা আর এখন বললেন আর এক কথা, আপনি বিশ্বাসের অযোগ্য। তাহলে এই পূর্ববর্তী বিবৃতি সম্পর্কে যে সাক্ষী মামলা চলাকালীন সময় যদি কোনো পূর্ববর্তী মৌখিক বিবৃতি, না কি বিবৃতি, লিখিত বিবৃতি দিয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তাকে জেরা করা হবে প্রতিপক্ষের আইনজীবী সাক্ষ্য আইনের কত ধারায়, 145 ধারায়। এবং পূর্ববর্তী লিখিত বিবৃতির সাথে বর্তমানে জেরায় যা বলতেছে দুইটার বই সাদৃশ্য বা পরস্পর বিরোধিতা প্রমাণের জন্য। 161 সে বলছিল অমুক অমুকরে খুন করছে, জেরার সময় সে বলতেছে অমুক অমুকরে খুন করে নাই। তার মানে 161 যা বলছে আর বর্তমানে যেটা বলতেছে দুইটা কি পরস্পর বিরোধী। এই পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা করে সাক্ষ্য আইনের কত ধারায়, 145 ধারায়। এই যে দেখেন, কোন সাক্ষী পূর্ববর্তীকালে লিখিত কোনো বিবৃতি দিয়ে থাকলে কিংবা তার প্রদত্ত কোনো বিবৃতি লিপিবদ্ধ হলে উক্ত পূর্ববর্তী লিখিত বক্তব্য সম্পর্কে 145 ধারায় জেরা করা যেতে পারে। সো মনে রাখবেন 145 ধারা মানেই পূর্ববর্তী কি বিবৃতি, লিখিত। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 145 ধারা অনুসারে একজন সাক্ষীকে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরার উদ্দেশ্য হলো, আন্ডারলাইন করেন, পূর্ববর্তী লিখিত বিবৃতির সাথে আদালতের প্রদত্ত বিবৃতির বৈপরীত্য প্রমাণ করা। মানে আগে যে লিখিত বিবৃতি দিছে সেটার সাথে বর্তমান বক্তব্যের বৈপরীত্য, মানে কি, দুইটার বই সাদৃশ্য প্রমাণ করা। আচ্ছা, তো এখানে অনেক কথা বলা আছে, আপনারা একটু পড়ে নিন, জেনে রাখা ভালো। দেখেন, জেনে রাখা ভালো, 145 ধারা প্রযোজ্য হবে, আন্ডারলাইন করবেন, শুধুমাত্র কোন বিবৃতির ক্ষেত্রে, লিখিত বিবৃতি। একবারই প্রশ্ন আসছে 2023 সালে, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 গোল দিবেন 145 ধারা অনুসারে একজন সাক্ষীকে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরার উদ্দেশ্য হলো এর কি বৈপরীত্য প্রমাণ বা পরস্পর বিরোধিতা প্রমাণ। 146 ধারায় চলে আসেন। জেরায় যেসব প্রশ্ন আইনসম্মত, কোশ্চেনস লফুল ইন ক্রস এক্সামিনেশন। জেরা করবেন মানে আপনি যে যা খুশি করবেন তা না, জেরার ক্ষেত্রেও আপনার একটা বাউন্ডারি আছে যে উকিল সাহেব এর বাইরে প্রশ্ন করতে পারবেন না। 146 ধারা অনুযায়ী জেরায় নিম্নলিখিত গোল দিবেন, 3 ধরনের প্রশ্ন করা বৈধ। কয় ধরনের? 3 ধরনের প্রশ্ন করা বৈধ। প্রথম দেখেন, সত্যবাদিতা পরীক্ষা করা যায়, টু টেস্ট হিজ ভেরাসিটি, আন্ডারলাইন করেন ইংরেজিটা সহ। জেরায় কি পরীক্ষা করা যায়? সত্যবাদিতা। তার পরিচয় মর্যাদা জানা যায়, সত্যবাদিতা পরীক্ষা করা যায় 1, পরিচয় মর্যাদা জানা যায় কত? 2। তার চরিত্রে আঘাত করে বিশ্বাসযোগ্যতা সম্পর্কে দুর্বলতা সৃষ্টি করা যায়, বলা যায় যে আপনি তো চরিত্রই খারাপ, আপনি এরকম টাকা আরো আগে মানুষের কাছ থেকে নিছেন। চরিত্রে আঘাত করে বিশ্বাসযোগ্যতা সম্পর্কে কি দুর্বলতা সৃষ্টি করা যায়। চরিত্রে আঘাত করলে জেরার সময় অনেক মুরব্বী, অনেক আবার মানে ওই যে তাদের রাগ হয়ে যায়, উকিল সাহেবের উপর খুব বলে যে আমি এরকম, আপনি জানেন। তো এখন শর্ত থাকে যে আন্ডারলাইন করেন, ধর্ষণ বা ধর্ষণ চেষ্টা মামলায় 3 অনুচ্ছেদের অধীন জেরার সময় ভুক্তভোগীর সাধারণ অনৈতিক চরিত্র বা অতীত যৌন আচরণ নিয়ে প্রশ্ন করা যাবে না। 2022 সালের সংশোধনীতে আসছে, যখন মামলাটা হচ্ছে রেপ অর অ্যাটেম্পট টু রেপ, ধর্ষণ বা ধর্ষণ চেষ্টায়, তখন যে ভুক্তভোগী ভিকটিম যে, তারে বলা যাবে না যে আপনার তো চরিত্র খারাপ, চরিত্রে আঘাত করে তারে কোনো প্রশ্ন করা যাবে না, এটা নিষেধ করছে। কত সালের সংশোধনী? তাহলে পরীক্ষায় বলবে যে চরিত্রে আঘাত করা যাবে না, কোন মামলায়? ধর্ষণ বা ধর্ষণ চেষ্টায়। কত সালে? 2022 সালে। তবে দেখেন, তবে শর্ত থাকে যে আদালতের গোল দিবেন, আদালতের অনুমতি নিয়ে শুধুমাত্র এমন প্রশ্ন করা যেতে পারে। যদি আদালত অনুমতি দেয় তাহলে আবার প্রশ্ন করা যেতে পারে, যদি এটা ন্যায় বিচারের স্বার্থে আদালত প্রয়োজন মনে করে। ন্যায় বিচার সাহেব এসে হাজির বলছে সাধারণভাবে চরিত্রে আঘাত করা যাবে না, তবে আদালত যদি অনুমতি দেয় আবার ন্যায় বিচারের স্বার্থে করতে পারে। তাহলে জেরায় কয় ধরনের প্রশ্ন করা বৈধ? 3 ধরনের। তো চরিত্র আঘাত করা যাবে না কোন কোন মামলায়? ধর্ষণ বা ধর্ষণ চেষ্টায়। কত সালে করছে? 2022 সালে। তবে করা যাবে কখন?
আদালত অনুমতি দিলে। এতটুক জানলেই হবে। বিগত বছর প্রশ্ন দেখেন, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 কোন ধারায় জেরায় আইনসঙ্গত প্রশ্ন সম্পর্কিত? 100 কত? 46, 45 না 146। আর পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা হলে হতো 145। 2 নাম্বার দেখেন, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 146 ধারার বিধান মতে জেরায় কোন ধরনের প্রশ্নের মাধ্যমে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা বিনষ্ট করা যায়? চরিত্রে আঘাত করে এমন প্রশ্ন। সেলফ প্র্যাকটিসের অ্যাক্ট 4, 7, 8। চলে আসেন সাক্ষীকে প্রশ্ন করা সংক্রান্ত নীতি। প্রিন্সিপালস অ্যাজ টু আস্কিং কোয়েশ্চেন টু উইটনেস। প্রথমে চলে আসেন 148 ধারা। ধারা 148 কখন প্রশ্ন করতে হবে এবং সাক্ষী উত্তর দিতে বাধ্য তা আদালত নির্ধারণ করবে। দেখেন 148 ধারায় বলছে যে যখন একজন আইনজীবী তার সাক্ষীরে ওলট পালট প্রশ্ন করতেছে, উল্টাপাল্টা, তখন আদালত বলে দিতে পারে এই ধরনের প্রশ্ন আপনি করবেন না, বা সাক্ষীরে বলতে পারে যে ওই ধরনের প্রশ্ন উনি করুক, আপনি ইচ্ছা হলে উত্তর দিবেন, না হলে না দিবেন, এটা আপনার ব্যাপার, আপনি উত্তর দিতে কি বাধ্য না। এই যে দেখেন সাক্ষ্য আইনের 148 ধারা জেরায় প্রশ্ন করার অধিকার সীমাবদ্ধ করেছে। জেরায় জিজ্ঞাসিত হতে পারে এমন কোনো প্রশ্ন করার অনুমতি দিবে কি দিবে না, বা সাক্ষীকে কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা হবে কি হবে না, সেটা নির্ধারণে সাক্ষ্য আইনের 148 ধারায় আদালতকে ব্যাপক বিবেচনামূলক ক্ষমতা দেওয়া হয়েছে। 148 ধারা অনুসারে আদালত জেরার সময় হস্তক্ষেপ করতে পারে, বিশেষত যে ক্ষেত্রে জিজ্ঞাসিত প্রশ্ন মকদ্দমা বা কার্যক্রমের সাথে সম্পর্কিত বিষয়ের সাথে প্রাসঙ্গিক না, শুধুমাত্র সাক্ষীর চরিত্রের প্রতি আঘাত করে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অনিশ্চিত করার জন্য উক্ত প্রশ্ন করা হয়েছে। ধরেন আমরা তো জানি যে জেরাই করা যায় প্রাসঙ্গিক বিষয়ে প্রশ্ন, নাকি? এখন এমন একটা বিষয়ে প্রশ্ন করছে যেটা ওই মামলার সাথে সম্পৃক্তই না এবং তার চরিত্র খারাপ করার জন্য এটা করতেছে, তাহলে এই ধরনের প্রশ্ন আদালত করতে কি করতে পারে? নিষেধ করতে পারে। যদি এমন কোনো প্রশ্ন জেরা করা হয়, প্রশ্ন জেরাই করা হয় যেটা মকদ্দমা বা কার্যক্রমের সাথে প্রাসঙ্গিক না, সেক্ষেত্রে আদালতই নির্ধারণ করবে সাক্ষীকে এমন প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা হবে কি হবে না, বা উক্ত প্রশ্ন দিতে সাক্ষী যে বাধ্য না সেই বিষয়ে তাকে সতর্ক করা হবে কি হবে না। এই ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনীত দোষ দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত এমন বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে। তাহলে আমরা কি জানলাম হলো যে কোনো জেরায় প্রাসঙ্গিক বিষয় ছাড়া প্রশ্ন করা যাবে না। যদি প্রশ্ন করে আদালত নির্ধারণ করে দিবে সাক্ষী উত্তর দিবে কি দিবে না। কত ধারা? 148। তো 149-এ চলে আসেন। যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা যাবে না। ধারা কত? 149। যুক্তিসঙ্গত কারণ নেই এমন কোন প্রশ্ন করা, আন্ডারলাইন করবেন, 149 ধারা আইনজীবীকে নিষেধ করেছে। আইনজীবীরা বলে দিছে যে এই ধরনের প্রশ্ন আপনি কারণ ছাড়া করতে পারবেন না। 149 ধারা বলা হয়েছে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা যাবে না, কোশ্চেন নট টু বি আস্কড উইদাউট রিজনেবল গ্রাউন্ডস। সুতরাং আন্ডারলাইন করবেন, যে রায় যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা হলে উক্ত বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে। তাহলে আমরা মনে রাখবো কিভাবে? প্রাসঙ্গিক বিষয় ব্যতীত যে রায় প্রশ্ন করা যাবে না, আর সাক্ষীরে বলে দিতে পারে যে তুমি এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য না। 148 যে যিনি আইনজীবী প্রশ্ন করতেছে তারে বলতেছে যে যুক্তিসঙ্গত কারণ ছাড়া আপনি এই প্রশ্ন করতে পারবেন না। কত? 149। এবার আসেন 150 বিবিআই। 150 বিবিআই 3টে স্টার দেন। যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করলে তখনকার পদ্ধতি। যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করা হলে অ্যাডভোকেট পেশাগতভাবে গোল দিবেন যে হাইকোর্ট ডিভিশন অথবা যে কর্তৃপক্ষের অধীন আদালত মামলার সমস্ত পরিস্থিতি সম্পর্কে সেই কর্তৃপক্ষের নিকট অভিযোগ দিতে পারে। তাহলে যুক্তিসঙ্গত কারণ ছাড়া যদি প্রশ্ন করা হয়, আদালত নালিশ করবে কার কাছে? হাইকোর্ট ডিভিশনে অথবা ওই অ্যাডভোকেট যে কর্তৃপক্ষের অধীন। বর্তমানে কোন কর্তৃপক্ষ? বাংলাদেশ বার কাউন্সিল। বাট বার কাউন্সিল কথাটা কিন্তু এখানে সরাসরি নাই। তাহলে সাক্ষী কি উত্তর দিবে কি দিবে না? 148
যুক্তিসঙ্গত প্রশ্ন ছাড়া, কারণ ছাড়া করতে পারবে না প্রশ্ন 149। যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করলে অ্যাডভোকেটের বিরুদ্ধে নালিশ করবে হাইকোর্ট ডিভিশন বা যথাযথ কর্তৃপক্ষের কাছে। 100 কত? 50। একশো 51 বিবিআই অশালীন এবং কুৎসাজনক প্রশ্ন, ইনডিসেন্ট, ইংরেজি মনে রাখতে হবে, ইনডিসেন্ট এন্ড স্ক্যান্ডেলিয়াস কোশ্চেনস। ইনডিসেন্ট মানে অশালীন, স্ক্যান্ডেলিয়াস মানে কুৎসাজনক। 151 ধারায় আদালত সাক্ষীকে 2 শ্রেণীর প্রশ্ন করা নিষিদ্ধ করতে পারে। 1 অশালীন, 2 কি কুৎসাজনক। কিন্তু 151 ধারায় শুধুমাত্র নিম্নলিখিত ক্ষেত্রে অশালীন এবং কুৎসাজনক প্রশ্ন করা যেতে পারে। 1 যে প্রশ্নটি সরাসরি বিচার্য বিষয়ের সাথে কি বলেন সম্পর্কিত। দেখা গেল যেটা নিয়ে বিচার হচ্ছে সেটাই হচ্ছে অশালীন। তাইলে তো আর নিষেধ করার কোনো সুযোগ নাই। তারপরে দেখেন, প্রশ্নটি এমন বিষয়ের সাথে জড়িত যা বিচার্য বিষয়ের অস্তিত্ব নির্ধারণের জন্য জানা প্রয়োজনীয়। তাহলে আমি কি মনে রাখবো 151 ধারা থেকে? অশালীন এবং কুৎসাজনক প্রশ্ন করা নিষিদ্ধ। কত ধারা? 151, ইনডিসেন্ট অ্যান্ড স্ক্যান্ডেলিয়াস কোশ্চেন। তবে আদালত আবার অনুমতি দিতে পারে। কখন? যখন মামলার বিষয়বস্তুই হচ্ছে অশালীন আর কুৎসাজনক। গালি দিবেন না, কিন্তু একজনের নামই গালির সাথে সম্পৃক্ত। যেমন কারা কারা বললেন? আচ্ছা দেখেন, যেমন যারা যারা বললেন তারা ওই পঞ্চগড়ের বিশেষ একটা থানা আছে, টাঙ্গাইলের বিশেষ একটা এলাকা আছে ধনবাড়ি নাম। যেমন যারা বলছেন তাদের উদ্দেশ্যে বলি, পঞ্চগড়ের একটা থানা আছে বোদা, বুঝছেন? আচ্ছা আসেন। আচ্ছা যাই হোক, দেখেন ইউটিউব আবার আমার গালাগালির জন্য দেয় কিনা। আচ্ছা এখন যার বাড়ি ওই জায়গায় আপনি কি বলতে পারবেন যে স্যার আমি বলবো না? ওই সময় তো আমার ওই কথা জিজ্ঞেস করাই লাগবে। আচ্ছা 152 ধারায় আসেন। আপনারা মাঝে মাঝে এমন প্রশ্ন করেন মনে হয় স্যারের মুখ থেকেই শুনবো, আপনারা মনে হয় জিনিস আর জানেন না, বোঝেন না। ঠিক আছে, যে উনি কতক্ষণ বলবে না, ওনারে দিয়ে বলাই ছাড়বো। আচ্ছা 152 ধারা দেখেন। আচ্ছা 151 ধারা যে জিনিসটা আমার জানা দরকার, এটা হলো করতে পারে, করতে বাধ্য না, মেবি। ঠিক আছে, 152 ধারা দেখেন, অপমান বা বিরক্ত করার উদ্দেশ্যে প্রশ্ন করা, কোশ্চেনস ইন্টেন্ডেড টু ইনসাল্ট অর অ্যানয়। এটা বলতেন, ইনসাল্ট অর অ্যানয়। বিবিআই 152 বিবিআই 152 ধারা অনুসারে আদালত নিম্নলিখিত বলতেন 2 শ্রেণীর প্রশ্ন করা নিষিদ্ধ করতে পারে। করতে পারে কেটে দিয়ে লেখেন করবে। 3 শ্রেণীর, জি 3 শ্রেণীর প্রশ্ন করা নিষিদ্ধ। কি লিখবেন? করবে। নট করতে পারে, কি হবে? করবে। অপমান করার অভিপ্রায়, বিরক্ত বা উত্ত্যক্ত করার অভিপ্রায়, আর অকারণে আক্রমণাত্মক প্রশ্ন। এখন অশালীন কুৎসাজনক হলে 151, বিরক্ত অপমান হইলে 152। 151 করতে পারে, আর 152 হলো নিষিদ্ধ, করবে। ইনসাল্ট আর অ্যানয় হলে কি করবে? কয়টা ক্ষেত্রে? 3টা ক্ষেত্রে। জেনে রাখা ভালো। দেখেন 151 ধারায় 2 শ্রেণীর প্রশ্ন, 152 ধারায় 3 শ্রেণীর প্রশ্ন নিষিদ্ধ করতে পারে। জেনে রাখার ভালো। 3 নাম্বার পয়েন্টটা দেখেন, সাক্ষ্য আইনের 153 ধারা অনুযায়ী কোন সাক্ষী যদি আন্ডারলাইন করেন মিথ্যাভাবে উত্তর প্রদান করে, তাকে পরবর্তীতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য দণ্ডবিধির 193 ধারায় দণ্ড দেওয়া যেতে পারে। কোন সাক্ষী যদি মিথ্যা সাক্ষ্য দেয়, তারে দণ্ডবিধির কত ধারায় দণ্ড দেওয়া যাবে? 193 ধারা। আর এই কথাটা সাক্ষ্য আইনে কত ধারায়? 153। তো যারা একটু কম পারেন তারা 50, 51, 52 এই 3টা মনে রাখবেন। 48, 49 মনে না রাখলেও চলে।
বিগত বছরের প্রশ্ন যা আছে পড়ে ফেলবেন, সবই গুরুত্বপূর্ণ। কোনোটা না বুঝলে অবশ্যই আমাকে জানাবেন। 154 ধারায় চলে আসেন। আচ্ছা, এটা পড়ার আগে, 154 পড়ার আগে যারা আমাদের সাথে এখানে আছেন অনলাইন অফলাইনে, অনলাইনে এই মুহূর্তে আছে 34 জন, অফলাইনে মোটামুটি 40 জনের মতো আছে। যারা আমাদের নতুন এসেছেন ভর্তি হয়ে যাবেন দ্রুত। আমাদের কোর্স ফি প্রথমবার আসলে 10,000, আর পরে যখন কেউ রিভিশন দেয় তাদের 8,000। তো যেহেতু এই সময় শেষ সময় যারা আসছেন তাদের জন্য কোর্স ফি 10,000 না, তাদের জন্য কোর্স ফি 8,000। এই টাকাটা পরিশোধ করবেন। সমস্যা হলে অবশ্যই আমরা জানাবেন, কিন্তু আপনাদের এমন সমস্যা আছে আমি আর বিশ্বাস করি না যে আপনার 8,000 দেওয়ার সামর্থ্য নাই। বা বার কাউন্সিলে গিয়ে ঠিকই 26,000 জমা দেওয়া লাগবে না, বার অ্যাসোসিয়েশনে গিয়ে 2.5 লাখ টাকাও জমা দিয়ে মেম্বার হওয়া লাগে। আর আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে টাকা দিয়ে আসছেন, ওই মিন্টু বর্রে ভাইবার জন্য 3,000 দিয়ে আসছেন, 15,000 দিয়ে আসছেন, ওই সময় টাকায় আপনার বাদে না। কিন্তু আমি এই জায়গায় আমি কষ্ট করতেছি, এই সময় বাদে। আমার পিজুস গিফট কিনে নিয়ে যায় কলস, কিন্তু পিজুস বলে না যে স্যার এই যে আপনার কোর্স ফি। এটা করতে হবে। যার যতটুকু সামর্থ্য, মোটে না দেওয়া কোনো বিষয় না, যার যতটুকু সামর্থ্য দিবেন, চেষ্টা করবেন পুরোটা দেওয়ার। পুরোটা দেওয়ার পড়ার সাথে সাথে স্যারের কোর্স ফি পরিশোধ, এটা পড়ার মতোই গুরুত্বপূর্ণ। আপনি যদি মনে করেন আমি পড়বো না, টাকা দেবো না, আসল জায়গায় যে গায়ে লেগে যাবে। তো এজন্য যারা যারা আছেন কোর্স ফি পরিশোধ করেন। কোর্স ফি কিন্তু একেবারে যারা এই 1 মাসের 15-20 দিনের মধ্যে আসছেন নতুন, তাদের জন্য 8,000, এর আগে আসলি 10,000। কোনো কমতি নাই ভাই। আজকে না দেন 2 দিন পরে দেবেন, আর 2 দিন পরে আর কবে? শুরু করছিলাম 1 তারিখ থেকে, আজকে হচ্ছে কত? 12 তারিখ। এই যে তামাদিয়ার বার কাউন্সিল তো 5 ক্লাসে 6 ক্লাসে শেষ হয়ে যাবে না, তারপর তো আবার শুরু করবানি, তখন কি করবেন? উকিল হওয়া কোনো ব্যাপার না, যদি আপনার সদিচ্ছা থাকে। একবার খালি আমার সাথে কষ্ট করেন, আর কষ্ট করে এই কোর্স ফি দেওয়া তেমন কোনো ব্যাপার না। আপনার নিয়ত দরকার, নিয়ত। আপনি নিয়ত করেন স্যারে টাকা দেবো, দেখবেন যে টাকা আল্লাহ আপনার জোগাড় করে দিছে। আর যদি নিয়ত না করেন, দেখবেন যে টাকা আসতেছে না। সো নিয়ত করেন যে স্যারে দেব, এই নিয়তটা করেন। আসেন পড়াই ফিরি। ধারা 154। বিবিআই, এটা 4টা স্টার দেন। বিবিআই লিখিত প্রশ্ন আসে, প্রিলি স্টার, প্রিলিতে পরীক্ষা, প্রিলিতে আসে। বৈরী বা প্রতিকূল সাক্ষী, হস্টাইল উইটনেস, পাশে লেখেন শত্রু সাক্ষী। শত্রু সাক্ষী ওই আবুল বাশার সাহেবরে দেন পিছনে, এটা মাইক্রোফোন দেন। আছে না চলে গেছে? আপনি আবুল বাশার, ওদিক তাকান কেন? বলেন জবানবন্দি কাকে বলে? জবানবন্দি হচ্ছে কোনো মামলার বাদী যে লিখিতভাবে আদালতে উপস্থাপন করে তার অভিযোগ, কিংবা আদালতের সামনে মৌখিকভাবে। আপনার পাশে যে 2 জন, আপনারা কি ওনার বক্তব্যের সাথে একমত? উনি যে বলতেছে জবানবন্দি যে সংজ্ঞা দিচ্ছে, এটার সাথে কি একমত? একমত তাহলে বলেন, হাসান হাবিব বলেন জবানবন্দি কাকে বলে? বুঝাবুঝির কি আছে বলেন, খুব সহজ স্যার। জবানবন্দি হচ্ছে কোনো মামলায় কোনো সাক্ষীর বলেন বলেন, হয়ে যাচ্ছে তো, বলেন। জবানবন্দি কোনো মামলার কোনো বিষয় সম্পর্কে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। আবেল সাহেব কি বলেন? আবেল সাহেব দেন। খুব সহজ জিনিস, কিন্তু খুব সহজ। কোনো বিচারিক যে কোনো বাদী তার মামলায় তার বক্তব্য লিখিত আকারে
পেশ করাই জবানবন্দি স্যার। হিজবুল সাহেব রেদিন। মামলা দায়ের করার পরে বাদী পক্ষের আইনজীবী বা বাদীর মানিত সাক্ষীর যে জবানবন্দি গ্রহণ করে মামলা অনুযায়ী তাকে জবানবন্দি বলে। আরো সহজভাবে বললে, যে পক্ষ সাক্ষী হাজির করছে জি, সেই পক্ষ যদি তার সাক্ষীরে প্রশ্ন করে, এটার বলে জবানবন্দি বা এক্সামিনেশন ইন চিফ। আর আমার সাক্ষীরে আমি প্রশ্ন করার পরে যদি অন্য কেউ প্রশ্ন করে, সেটারে বলে কি? জেরা। বুঝেন কিনা? তাহলে আমার সাক্ষীরে কি আমি জেরা করি? আমার সাক্ষীরে করি কি আমি? জবানবন্দি নেই। জেরা করে কে? প্রতিপক্ষ। এইটুক তো বুঝেন? এইটুক বোঝানোর জন্য এই কথা জিজ্ঞেস করলাম। যখন কোন পক্ষ নিজের সাক্ষীরে নিজে জেরা করে, তখন সেটারে বলে বৈরী সাক্ষী। নিজের পক্ষ তো নিজের সাক্ষীরে নেয় জবানবন্দি, কিন্তু কখনো কখনো সাক্ষী আসছে, আসার পরে এখন সে মিথ্যা কথা বলতেছে না, কিন্তু প্রকৃত সত্য বলে না। তারে বলছিলেন নিয়ে আসছেন গোপালগঞ্জের কাছে, কোর্টের কাছে কাশফুল রেস্টুরেন্ট আছে, নিয়ে আসছেন যে কাশি খাওয়াবো। এখন সাক্ষী হইতে 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 বিকাল 4টে বেজে গেছে, তারে কিছুই খাওয়ার নাই বা কলা রুটি খাওয়াইছেন। এখন সে তো সাক্ষ্য দিতে আইসা সে প্রকৃত সত্য বলে না। এখন আপনি আপনার সাক্ষীরে জেরা করতে যাচ্ছেন, আদালতের অনুমতি দিয়ে ওনারে সাক্ষী হিসেবে মানছিলাম, এখন উনি প্রকৃত সত্য বলতেছেন না, মিথ্যা বলে না, তবে প্রকৃত সত্য বলতেছে না, এখন অনুমতি দেন, আমি আমার সাক্ষীরে জেরা করতে চাই। যখন কোন পক্ষ তার সাক্ষীরে জেরা করে, এটারই বলে বৈরী সাক্ষী বা হস্টাইল উইটনেস। বুঝছেন? সচরাচর নিজের সাক্ষীরে জেরা করা যায় না। নিজের সাক্ষীরে যখন জেরা করা হয়, তখন সেটারে কি বলে? বৈরী সাক্ষী। আর নিজের সাক্ষীরে জেরা কেন করে? যখন সে পক্ষে বলে না, সে কি মিথ্যা বলতেছে? না, কিন্তু প্রকৃত সত্য প্রকাশ করতেছে না। জি, উপরে টাইটেল লেখেন কোশ্চেন, QUESTION, কোশ্চেন by party, BY space দিয়ে PARTY, party to his own witness, OWN, own witness. Question by party to his own witness. লিখছেন? নিজের সাক্ষীরে যখন নিজেই প্রশ্ন করে, অর্থাৎ জেরা করে, তখন ওই সাক্ষী হয়ে যায় বৈরী সাক্ষী, হস্টাইল উইটনেস। একটু দেখে দু একটা লাইন দেখে দেখেন। সাক্ষ্য আইনের 154 ধারায় সুস্পষ্টভাবে বৈরী সাক্ষী বিষয়টি উল্লেখ করা হয়নি। বৈরী সাক্ষী হলো এমন একজন সাক্ষী, সে যে উপায় সাক্ষ্য দিচ্ছে তা থেকে বোঝা যায় যে সে আদালতের নিকট সত্য বলতে ইচ্ছা প্রকাশ করছে না। বৈরী সাক্ষী বলতে আন্ডারলাইন করেন, মিথ্যুক সাক্ষী বোঝায় না। যদি সে মিথ্যা বলে, তাহলে তো তার বিরুদ্ধে কি হবে? মামলা হবে 193 ধারায়। কিন্তু বৈরী সাক্ষী কিন্তু অ্যাকচুয়ালি মিথ্যুক সাক্ষী না। সাক্ষী যে সাক্ষ্য দিচ্ছে তা থেকে সাক্ষীর বৈরতা বুঝতে হবে। বিষয়টি হলো, যখন যে পক্ষ সাক্ষীকে আহ্বান করে বা ডাকে, সেই পক্ষ উক্ত সাক্ষীর জবানবন্দি গ্রহণ করবে। কিন্তু অনেক ক্ষেত্রে সাক্ষী আহ্বানকারী পক্ষ যখন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে, তখন সাক্ষীর নিকট যে প্রশ্ন করা হয়, তখন সে উক্ত প্রশ্নের উত্তর দিতে অনিচ্ছা প্রকাশ করতে পারে। কি করে? বা বৈরী হতে পারে। সাক্ষী আহ্বানকারী পক্ষ এমন ধরনের সাক্ষীকে বৈরী সাক্ষী হিসেবে ঘোষণা করতে পারে। যেমন দেখেন, মামলার অভিযোগকারী পক্ষ এ কে সাক্ষী হিসেবে তলব করলো। সাধারণত এ অভিযোগকারী পক্ষে সাক্ষ্য দিবে, কিন্তু এ ইচ্ছাকৃতভাবে অভিযোগকারীর পক্ষে সাক্ষ্য দিতে অস্বীকার করলো। এই ক্ষেত্রে এ কে বৈরী সাক্ষী হিসেবে ঘোষণা করা যেতে পারে। তারপরে দেখেন, এই ক্ষেত্রে শুনে রাখবেন, অনুমতি নেওয়া বাধ্যতামূলক। বৈরী সাক্ষী আপনি ইচ্ছা করলেই ঘোষণা করতে পারবেন না। কার অনুমতি নিতে হবে? আদালতের। আর আদালতের অনুমতি দেওয়া বিবেচনামূলক। অনুমতি নেওয়া বাধ্যতামূলক, আর অনুমতি দেওয়া বিবেচনামূলক। বুঝেন কিনা? অনুমতি নেওয়া বাধ্যতামূলক, আর দেওয়া বিবেচনামূলক।
ভাই বিগত বছরের প্রশ্ন দেখেন, দারুণ একটা প্রশ্ন আসছে 2023 সালে। নিজ সাক্ষীকে ইঙ্গিত ভাই প্রশ্ন করা যাবে না, এই নীতির ব্যতিক্রম। নিজ ইঙ্গিত ভাই প্রশ্ন কখন করা যায়? জেরায়। তাহলে নিজ সাক্ষীকে ইঙ্গিত ভাই প্রশ্ন করা যাবে না, এই নীতির ব্যতিক্রম। মানে জেরা করা যায় কখন? ওই যে আপনার কত ধারায় নিজের সাক্ষীরে জেরা করা যায়, কত ধারায়? 155 ধারায়। দারুণ প্রশ্ন। এখানে যত প্রশ্ন আছে পড়ে ফেলবেন। 155তে আসি। ধারা 155 সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ করা, বিবিআই ইমপেসিং ক্রেডিট অফ উইটনেস। চলে গেল লালন সাহেব নাকি? সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে কি করা? অভিযোগ করা। শুনেন, এই জায়গা আগে 4টা কারণ ছিল, 2022 সালে একটা কারণ বাদ দিয়ে দিছে। বর্তমানে 155তে কয়টা উপধারা আছে? 3টা। দেখেন, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসনের বিভিন্ন উপায় সাক্ষ্য আইনের 155 ধারা আলোচনা করা হয়েছে। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসন অর্থ হলো আদালতের নিকট সাক্ষীর প্রকৃত চরিত্র উন্মোচন করা, যেন আদালত তাকে বিশ্বাস না করে। যে পক্ষ সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসন করতে পারে, দেখেন সাক্ষ্য আইনের 155 ধারা অনুসারে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা গোল দেন বিরুদ্ধ পক্ষ, এটা বিবিআই। বিরুদ্ধ পক্ষ বা আদালতের সম্মতি নিয়ে গোল দিবেন সাক্ষী আহ্বানকারী পক্ষ ও সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসন করতে পারে। পরীক্ষায় প্রশ্ন আসবে, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসন করতে পারে কে? প্রতিপক্ষ তো পারেও, নিজ পক্ষ পারে। নিজ পক্ষ কখন পারে? ওই যে যখন বই সাক্ষী। নিজের পক্ষ বলতে পারে যে ওনার সাক্ষী হিসেবে মানছিলাম, কিন্তু উনি প্রতিপক্ষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এখন আমার পক্ষে সাক্ষ্য দিচ্ছেন। এই যে দেখেন, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসনের বিভিন্ন উপায়। ধারা 155 সাক্ষী হিসেবে 155 ধারায় নিম্নলিখিত বলতেন 3টি উপায়ে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসন করা যেতে পারে। কয়টি উপায়ে? 3টি উপায়। প্রথম 1 নাম্বার দেখেন, বিশ্বাসের অযোগ্য। সাক্ষী যে বিশ্বাসের অযোগ্য তা আন্ডারলাইন করেন। স্বতন্ত্র সাক্ষী হাজির করে দেখানো যেতে পারে। মানে ওই সাক্ষীর বিরুদ্ধে সাক্ষী আনছেন, যে ধরনের অমুক সাক্ষী বিশ্বাসের অযোগ্য, কারণ এই যে আমি সাক্ষী আনছি, দেখেন ওর কাজই হলো বিভিন্ন জায়গায় মিথ্যা সাক্ষ্য দেওয়া টাকা খেয়ে। এই যে দেখেন, সাক্ষী যে বিশ্বাসের অযোগ্য, সেই বিষয়ে যে সকল ব্যক্তি তাদের ব্যক্তিগত জ্ঞান হতে বিশ্বাস করে, সেই সকল ব্যক্তিদের সাক্ষ্য উপস্থাপন করে দেখানো যেতে পারে যে উক্ত সাক্ষী বিশ্বাসের অযোগ্য। অর্থাৎ বিশ্বাসের অযোগ্য সাক্ষীর সুনাম সম্পর্কে সুপরিচিত ব্যক্তিদের বা যাদের ব্যক্তিগত জানাশোনা আছে, তাদের সাক্ষ্য আদালতে দাখিল করা প্রমাণ করা যেতে পারে উক্ত সাক্ষী বিশ্বাসের অযোগ্য। 2 নাম্বার দেখেন, দুর্নীতিমূলক প্রলোভন। সাক্ষী বিশ্বাসের অযোগ্য বলে গণ্য হবে যে ক্ষেত্রে, আন্ডারলাইন করেন, স্বতন্ত্র সাক্ষী হাজির করে প্রমাণ করা যায় যে সাক্ষী সাক্ষ্য দিতে ঘুষ নিয়েছে, বা আপনি বিরিয়ানি খাওয়ানোর আগে ওই পক্ষ বিরিয়ানি 2 হাফ খাওয়াই ফেলছে, ঘুষ নিয়েছে, বা ঘুষের প্রস্তাব কি করেছে? গ্রহণ করেছে, বা সাক্ষ্য দিতে অন্য কোনো দুর্নীতিমূলক প্রলোভন গ্রহণ করেছে। তাহলে প্রথম পাইলাম কি? বিশ্বাসের অযোগ্য। 2 নম্বরে পেলাম কি? দুর্নীতিমূলক প্রলোভন। 3 নাম্বার দেখেন, পূর্ববর্তী অসামঞ্জস্যপূর্ণ বক্তব্য। ওই যে 161 বলছিল এক কথা, আর এখন এসে বলতেছে এক কথা। 164 বলছিল এক কথা, সাক্ষ্য দিতে এসে বলতেছে আর এক কথা। তাহলে ধরে নেওয়া হবে তার পূর্ববর্তী বক্তব্যের সাথে বর্তমান বক্তব্যের মিল নাই, তাহলে এই সাক্ষী বিশ্বাসের অযোগ্য। এই দেখেন, সাক্ষীর পূর্ববর্তী অসামঞ্জস্য বক্তব্য প্রমাণ করার মাধ্যমে দেখানো যেতে পারে যে উক্ত সাক্ষী বিশ্বাসের অযোগ্য। কিন্তু পূর্ববর্তী অসামঞ্জস্যপূর্ণ বিবৃতি অবশ্যই আন্ডারলাইন করে মামলার বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত হতে হবে। ভাই, তাহলে 155তে কয়টা গ্রাউন্ড ছিল আগে? 4টা। বর্তমানে আছে কয়টা? 3টা। কোনটা বাদ দিছে? 155 4 ওই যে 146 এর জায়গায় আমি স্কিপ করে আসছি, পড়াই নেই। 155 ছিল যে ওই শালীনতার মামলায়, ধর্ষণের মামলা বা ব্যভিচারের মামলা আগে প্রমাণ করা যেত যে ভিকটিম হচ্ছে ব্যভিচারিণী বা ভিকটিমের চরিত্র খারাপ। এখন আর সেটা বলার সুযোগ নাই, এটা বাদ দিয়ে দিছে কত সালে? 2022 সালে।
এখানে একটা উদাহরণ পড়ি, দেখেন। খ কে খুন করার জন্য ক অভিযুক্ত, ক হলো আসামি। গ বলে যে, গণেশ বলে যে খ মৃত্যুকালে ঘোষণা করেছে যে ক এর দেওয়া আঘাতের ফলে খ মারা গেছে, কিন্তু পূর্ববর্তী কোনো এক সময় গণেশ বলেছিল যে ক উক্ত আঘাত করেনি। মূল মামলায় বলছে অমুক আঘাত করছে, কিন্তু এর আগে একবার বলছিল আঘাত করে নাই। সুতরাং গ এর পূর্ববর্তী বিবৃতি বর্তমান বিবৃতির সাথে অসামঞ্জস্যপূর্ণ। যেহেতু গ এর পূর্ববর্তী বিবৃতি অসামঞ্জস্য বিবৃতি প্রমাণ করে, সেহেতু গ এর পূর্ববর্তী অসামঞ্জস্য বিবৃতি প্রমাণ করে দেখানো যেতে পারে গ সাক্ষী হিসেবে বিশ্বাসের অযোগ্য। 155 বিবিআই টাইটেলটা ইমপেচিং ক্রেডিট অফ উইটনেস কয়টা ক্ষেত্রে? 3টা। বিশ্বাসের অযোগ্য, দুর্নীতিমূলক প্রমাণ, আর একটা হলো পূর্ববর্তী অসামঞ্জস্যপূর্ণ বক্তব্য। কয়টা ক্ষেত্র? 3টা। আগে ছিল কয়টা? 4টা। সেলফ প্র্যাকটিসের 1। আমাদের আর একটু 2-3 মিনিট বিরতি, তারপরে আর 15-20 মিনিট পড়লে হয়ে যাবে। 8টার আগে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। একটু ব্রেক নিচ্ছি 2 মিনিটের। ধারা 157 সমর্থনমূলক সাক্ষ্য বা করোবোরেটিভ এভিডেন্স। সমর্থনমূলক সাক্ষ্য আসলে কাকে বলে? কোন মামলায় সাক্ষী যে সাক্ষ্য দেয় আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে, এটা হলো মূল সাক্ষ্য, সাবস্টেন্টিভ এভিডেন্স। তিনি সাক্ষ্য প্রদান করতেছেন, অপরপক্ষ তারে জেরা করতেছে, মানে জবানবন্দিতে যা বলে আর জেরায় যা বলতেছে, এইটাই একমাত্র কি সাবস্টেন্টিভ এভিডেন্স, মানে মূল সাক্ষ্য। এইটা ছাড়া মামলায় যাবতীয় যা যা আছে সবগুলো হলো করোবোরেটিভ এভিডেন্স বা সমর্থনমূলক সাক্ষ্য। 161, 164 এজাহার, মামলার আরজি, জবাব, তারপরে কমিশন, ওই যে আপনার অন্যান্য যা আছে, মেডিকেল সার্টিফিকেট, পোস্টমর্টেম রিপোর্ট, এইগুলো সব কি সাক্ষ্য? সমর্থনমূলক সাক্ষ্য বা করোবোরেটিভ এভিডেন্স। বুঝতে পারছেন? এটা যারা বুঝেন না, ভাত রুটি এইগুলো হলো মূল সাক্ষ্য, মানে মূল খাবার। আর চা, চানাচুর, একটু এদিক সেদিক যায় টান দেওয়া, এইগুলো হলো কি সাক্ষ্য? সমর্থনমূলক সাক্ষ্য। দেখেন তাহলে পূর্ববর্তী বক্তব্যের ব্যবহার। সাক্ষ্য আইনের 157 ধারায় একই ঘটনার বিষয়ে সাক্ষীর পরবর্তী সাক্ষ্য সমর্থন করানোর জন্য পূর্ববর্তী সাক্ষ্য প্রমাণ করা যেতে পারে। এই ধারার অধীন এমন বক্তব্য শুধুমাত্র গ্রহণযোগ্য হবে যদি, আন্ডারলাইন করবেন, যখন ঘটনাটি সংঘটিত হয়েছিল তখন বক্তব্যটি প্রদান করা হয়, বক্তব্যটি আইন এখতিয়ার সম্পন্ন, আইনত এখতিয়ার সম্পন্ন কোনো কর্তৃপক্ষের নিকট প্রদত্ত হলে। দেখেন পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা করতেছে 145 ধারায়, মনে আছে? আর 157 ধারায় পূর্ববর্তী লিখিত হোক আর মৌখিক হোক কোনো বিবৃতি বাদী তার পক্ষে ব্যবহার করতেছে 157-তে। আর 145 কিন্তু বাদীর কিসে যাচ্ছে? বিপক্ষে। আর 157 যাচ্ছে বাদীর পক্ষে। 145 শুধু লিখিত বিবৃতি, আর 157 পূর্ববর্তী লিখিত অথবা মৌখিক। মনে আছে? মৃত্যুকালীন ঘোষণা দেওয়ার পরে যদি মারা না যায়, কি বলছিলাম? সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায় 157। এই দেখেন, ম্যাজিস্ট্রেটের নিকট প্রদত্ত দোষ স্বীকারমূলক বক্তব্য, তদন্তের সময় পুলিশ কর্তৃক লিপিবদ্ধ সাক্ষীর জবানবন্দি ইত্যাদি পরবর্তী সাক্ষ্য সমর্থন করানোর জন্য ব্যবহার করা যেতে পারে। জেনে রাখা ভালো। দেখেন 145 এবং 157 ধারার মধ্যে মূল পার্থক্য হলো 145 ধারা শুধুমাত্র আন্ডারলাইন করবেন লিখিত বক্তব্য সম্পর্কে জেরায় প্রশ্ন করা যায়। 145 মানে কি বক্তব্য? লিখিত। কিন্তু 157 ধারা গোল দিবেন লিখিত এবং মৌখিক উভয় বক্তব্যের ক্ষেত্রে প্রযোজ্য। বুঝেন? 145 মানে কি বিবৃতি? লিখিত, বাদীর বিপক্ষে যাচ্ছে। আর 157 লিখিত অথবা মৌখিক, বাদীর কি? পক্ষে যাচ্ছে। চলে আসেন ধারা 159, স্মৃতি পুনরুজ্জীবিত করা, রিফ্রেশিং মেমোরি। আপনি মামলা চলাকালীন সময়ে যে লিখিত বিবৃতি দেন, পরবর্তীতে যখন আপনি সাক্ষ্য দিতে আসবেন দেখা গেল লিখিত বিবৃতির বিষয়ে আপনার মনে নাই, তখন এই লিখিত বিবৃতি দেখে আপনি আপনার স্মৃতি পুনর্জীবিত করতে পারেন। ডাক্তার মেডিকেল সার্টিফিকেট দিতে, ডাক্তারকে তো ওই মামলায় একসময় সাক্ষ্য দিতে
আসতে হবে। এখন ডাক্তার তো মেডিকেল সার্টিফিকেট অহরহ দেয়, হাজার হাজার দেয়। এখন ওনার তো ওই মামলার মেডিকেল সার্টিফিকেটের ব্যাপারে মনে নাও থাকতে পারে, তখন উনি কাঠগড়ায় দাঁড়াইয়া ওই মেডিকেল সার্টিফিকেট দেখে ওনার স্মৃতি পুনর্জীবিত করতে পারে। এটারই বলে কি রিফ্রেশিং মেমোরি। তদন্তকারী কর্মকর্তা কেস ডায়েরি, তদন্তকারী কর্মকর্তা ধরেন একটা হত্যা মামলা 2010 সালে মামলা, সাক্ষ্য দিতে আসছে এখন। 10 সালের পর তো উনি অনেক থানায় ছিল, অনেক মামলা তদন্ত করছে, ওই মামলার কেস ডায়েরি তো ওনার মনে নাও থাকার কথা। তাহলে সেই ক্ষেত্রে ওই কেস ডায়েরি দেখে উনি স্মৃতি পুনর্জীবিত করতে পারে। কত ধারায়? 159। তো এখানে যেটা মনে রাখতে হবে, স্মৃতি পুনর্জীবিত শুধু পূর্ববর্তী লিখিত বিবৃতি দেখেই করা যায়, মৌখিক বিবৃতি না। মৌখিক আপনি কি দেখবেন? তাহলে স্মৃতি পুনর্জীবিতের ক্ষেত্রে কি হতে হবে? লিখিত, বুঝছেন? আর এই স্মৃতি পুনর্জীবিত সম্পর্কে জেরা করবে 161 ধারায়। কত ধারায়? ওই যে পুলিশ যে কেস ডায়েরি দেখলো, ডাক্তার যে বই দেখলো, এই সম্পর্কে আবার প্রতিপক্ষের আইনজীবী বলবে দেখি কি দেখলেন, আমাদেরও দেখান। এই সম্পর্কে জেরা করবে কত ধারায়? 161। তাহলে আমার মনে রাখতে হবে রিফ্রেশিং মেমোরি কত? 159। আর রিফ্রেশিং মেমোরি সম্পর্কে জেরা 161। রিফ্রেশিং মেমোরি রিফ্রেশ করবে কোন বিবৃতি দেখা? লিখিত। এই যে দেখেন ধারা 159 স্মৃতি পুনর্জীবিত করা। সাধারণ নিয়ম হলো একজন সাক্ষী সে নিজে যা মনে করতে পারে সেই বিষয়টি সাক্ষ্যে উল্লেখ করবে, কিন্তু কোনো সাক্ষী, আন্ডারলাইন করেন, যখন সাক্ষ্য দিচ্ছে তখন সে তার স্মৃতি পুনর্জীবিত করতে পারে তার দ্বারা বা তার নির্দেশে তৈরিকৃত পূর্বের কোনো লিখিত বিবৃতি ব্যবহার করে। উদাহরণ দেখেন, কোন অভিযোগকারী মানে যিনি সংবাদদাতা আর কি, এজাহার দায়ের করার সময় চুরিকৃত সম্পদের যে তালিকা দিয়েছিল তা উক্ত অভিযোগকারী আদালতে সাক্ষ্য দেওয়ার সময় উক্ত তালিকা সম্পর্কে স্মৃতি পুনর্জীবিত করার জন্য ব্যবহার করতে পারে। এটার সাথে ভালো উদাহরণ হলো যে কেস ডায়েরি, কেস ডায়েরি, তারপর ডাক্তার যে মেডিকেল সার্টিফিকেট দিছে, এইগুলা জেনে রাখা ভালো। দেখেন 2 নম্বর পয়েন্টটা 159 ধারার অধীন আন্ডারলাইন করবেন, বিশেষজ্ঞ তার পেশা সম্পর্কিত পুস্তক দেখিয়ে স্মৃতি পুনর্জীবিত করতে পারে। বিশেষজ্ঞ মানে ডাক্তার, তার ডাক্তারি যে বইগুলো আছে এইগুলো দেখিয়েও কি স্মৃতি পুনর্জীবিত করতে পারে। তারপরে দেখেন স্মৃতি পুনর্জীবিত করার জন্য কোনো সাক্ষী কর্তৃক যে গোল দিবেন, যে লিখিত বিবৃতি ব্যবহার করা হয়েছে, বিরোধী পক্ষ উক্ত লিখিত বিবৃতি দেখতে চাইতে পারে, উক্ত সাক্ষীকে জেরা করতে পারে বা উক্ত সাক্ষীর জবানবন্দি গ্রহণ করতে পারে। কত ধারা? 161। তাহলে স্মৃতি পুনর্জীবিত কত? 159। আর স্মৃতি পুনর্জীবিত সম্পর্কে জেরা 161। তারপরে দেখেন সাক্ষ্য আইনের আন্ডারলাইন করবেন 165 ধারার অধীন প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে যথাযথ প্রমাণ পেতে আদালত, বলতেন আদালত কোন সাক্ষীকে প্রশ্ন করতে পারে। মিস কল দেন, খুঁজে না পেলে মিস কল দেন বা বের পাবেন। আচ্ছা তাহলে এই শুনেন, আদালত খুঁজে পান না বিগত বছর প্রশ্নের উপরে। শুনেন, সাধারণত সাক্ষীরে প্রশ্ন করে আইনজীবীরা, কিন্তু আদালত সাক্ষীরে প্রশ্ন করতে পারে কত ধারায়? 165 ধারায়। আদালত যে কাউরে প্রশ্ন করতে পারে 165 ধারায়। এখানে লেখেন সমনও দিতে পারে, দলিল হাজির করার জন্য সমনও দিতে পারে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে আদালত স্বয়ং কোনো সাক্ষীকে প্রশ্ন করতে পারে, সমন দিতে পারে মামলার যে কোনো পর্যায়ে। সাক্ষ্য আইনের কত ধারায়? 165 ধারায়। এবং পরের কথাটা জেনে রাখেন, আদালত যদি কোনো সাক্ষীরে প্রশ্ন করে তাহলে প্রতিপক্ষের আইনজীবী কি তারা জেরা করতে পারবে কিনা? প্রশ্ন করতে আদালত, এখন ওই বিষয়ে আদালত কি তার প্রতিপক্ষের আইনজীবী জেরা করতে পারবে কিনা? পারবে, যদি আদালত অনুমতি দেয়। এই কথাগুলো আছে কত ধারায়? 165-তে। 166 ধারা দেখেন, 166 ধারার অধীন বলতেন জুরি বা এসএসআর গণের প্রশ্ন করার ক্ষমতা। জুরি বা এসএসআর গণের প্রশ্ন করার ক্ষমতা, ব্র্যাকেটে লেখেন কার্যকারিতা নেই।
কার্যকারিতা জুরি বা অ্যাসেসর গণের প্রশ্ন করার ক্ষমতা। জুরি বা অ্যাসেসর গণের প্রশ্ন করার ক্ষমতা, ব্র্যাকেটে লেখেন কার্যকারিতা নেই। এই শুনেন, জুরি বা অ্যাসেসর এই ধারা বলবৎ আছে কিন্তু কার্যকারিতা নাই। জুরি বা অ্যাসেসর কি যদি কেউ জানতে চান, সেটা হলো যে আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে মেইন বিচার করতো বিচারকরা, আর বিচারকদের পাশাপাশি জুরি বা অ্যাসেসর গণ থাকতো। ধরেন বিচার কার্য করতেছে বিচারকরা, আর প্রতিটা বারের 5-6 জন সিনিয়ররা নিয়ে বসাইছে, ওনরা হইছে জুরি আর বিচারকরা তো বিচারক। তাহলে বিচার কার্যে জুরিও অংশগ্রহণ করছে, বিচারকও অংশগ্রহণ করছে। তো সিনিয়র আইনজীবীরা দেখা গেল জিজ্ঞেস করছে, বিচারকের সাথে সাথে ওনরাও ওদেরকে জিজ্ঞাসা করতে পারতো। তো এই সিস্টেম আর বাংলাদেশে এখন আর নাই, তাই ধারা আছে কিন্তু কার্যকারিতা নাই। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সাক্ষ্য আইনের কোন ধারার কার্যকারিতা নাই? 166। আচ্ছা, আপনারা একটা পেস্ট পাবেন, এই পেস্টটা দিই 167 ধারার। কয়েকজনের কাছে আছে, কয়েকজনের কাছে নেই। পেস্টটা একটু দেই, ওয়েট করেন। সাক্ষ্য আইনের 167 ধারার মর্ম অর্থ আগে বলি, শুনেন। যে সাক্ষ্য আইনের 167 ধারায় বলছে যে কোন মামলার রায়ের বিরুদ্ধে আপিল করছে, এখন আপিল আদালত দেখলো যে বিচারিক আদালতের অনেক ভুল আছে, সাক্ষ্য গ্রহণ, যার সাক্ষ্য গ্রহণ করার দরকার ছিল তার করে নাই, আবার যার দরকার নাই তার সাক্ষ্য গ্রহণ করছে, কিন্তু সার্বিকভাবে যতটুকু ভুলই হোক না কেন ন্যায় বিচার ব্যাহত হয় নাই। তাহলে এই যে শুধুমাত্র যে ভুলগুলো আছে, এই ভুলগুলোর কারণে ওই রায় বাতিল করবে না বা পুনরায় বিচারের জন্য ফেরত পাঠাবে না। আপনি মানুষ হিসেবে হাসরের ময়দানে আল্লাহ আপনারে দেখতেছে যে আপনি চুরি করছেন, বাটপারি করছেন, অনেক কিছু করছেন, কিন্তু সার্বিকভাবে আপনার ভালো কাজের পরিমাণ খারাপ কাজের পরিমাণের চেয়ে বেশি। তাহলে আপনারে আর দোজখে পাঠায় নাই, পাঠাচ্ছে কোথায়? জান্নাতে বা বেহেশতে বা স্বর্গে পাঠাচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা হলো তাই যে বিচারিক আদালত অনেক ভুল ত্রুটি করছে, কিন্তু দিন শেষে ন্যায় বিচার ব্যাহত হয় নাই। তাহলে ওই ডিক্রি আর বাতিল করবে না বা পুনরায় বিচারের জন্য ফেরত পাঠাবে না। সাক্ষ্য আইনের কত ধারায়? 167 ধারা। এবং দেওয়ানি কার্যবিধি 99 ধারার মতো। সাক্ষ্য আইনের 167 আর দেওয়ানি কার্যবিধির কত বলেন? 99। একটু পড়ি দেখেন। সাক্ষ্য আইন 1872 ধারা 167 অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য, মানে অন্যায়ভাবে যার সাক্ষ্য গ্রহণ করার দরকার নাই তার সাক্ষ্য গ্রহণ করছেন, বা অগ্রাহ্য করা, যার সাক্ষ্য গ্রহণ করার দরকার ছিল তারটা অগ্রাহ্য করছেন, করেন নাই, করা হলে তার জন্য নতুন বিচার করা যাবে না। নো নিউ ট্রায়াল, মানে কোনো নতুন বিচার হবে না। ফর ইমপ্রপার অ্যাডমিশন অর রিজেকশন অফ এভিডেন্স, আপনার অপ্রয়োজনীয় সাক্ষ্য গ্রহণ অথবা সাক্ষ্য গ্রহণের প্রত্যাখ্যান করার জন্য কোনো নতুন বিচার হবে না। সাক্ষ্যের অবৈধ গ্রহণ বা বর্জন হয়ে থাকলে যে আদালত সেটার বিরুদ্ধে আপত্তি উত্থাপন করা হয়, যে আদালতে, সেই আদালত যদি মনে করেন যে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে ও তার বিরুদ্ধে আপত্তি উত্থাপন করা হয়েছে, সেই সাক্ষ্য ব্যতীত এমন সাক্ষ্য প্রমাণ আছে যা দ্বারা আদালতের সিদ্ধান্তে ন্যায্যতা প্রতিষ্ঠিত হয়, অথবা যে সাক্ষ্য বর্জন করা হয়েছে তা গ্রহণ করা হলেও আদালতের সিদ্ধান্তের কোনো তারতম্য হতো না, তবে শুধুমাত্র অন্যায় রূপে কোনো সাক্ষ্য গ্রহণ বা বর্জন করাই অজুহাতেই কোনো মামলার পুনর্বিচার বা সিদ্ধান্তে পরিবর্তন দাবি করা যাবে না। 167 ধারা কত ধারার নাই? দেওয়ানি কার্যবিধি কত ধারা? 99। 99 আর পড়লাম না, সরাসরি বিগত বছরের প্রশ্নে চলে আসি। আসেন, বিগত বছরের প্রশ্ন দেখেন। নো নিউ ট্রায়াল ফর ইমপ্রপার অ্যাডমিশন অর রিজেকশন অফ এভিডেন্স, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এই বিধান প্রযোজ্য কোন সকল বৈচারিক কার্য দ্বারাই? কত যে নতুন বাংলা না বের করায়, বিচারিক হয়ে গেছে এখন বৈচারিক। আচ্ছা রে, বিচারিক কার্য দ্বারাই।
আর এখানে যে প্রশ্ন আছে এগুলা মোটামুটি গুরুত্বপূর্ণ। 10 নাম্বার প্রশ্নটা দেখেন, 10 সেলফ প্র্যাকটিসের 10। দোভাষী বা অনুবাদক যদি আদালতের নির্দেশ অনুযায়ী অনুবাদকৃত দলিলের গোপনীয়তা রক্ষা না করে তাহলে সে দণ্ডবিধির ড্যাশ ধারায় দণ্ডিত হবে 166। বাট এই কথাটা সাক্ষ্য আইনে আছে 162-তে। একটু বুঝেন, আদালত জারি দিয়ে রায় লেখায় বা অনুবাদ করায়, ওই রায় প্রকাশ করার আগে তো সে জেনে গেল। এখন বিচারক রায় ঘোষণার আগে সে যদি রায়ের বিষয়বস্তু প্রকাশ করে দেয় তাহলে সে দণ্ডবিধির কত ধারায় দণ্ডিত হবে? 166। আর সাক্ষ্য আইনের এই কথা কত ধারায় বলছে? 162। 11, বিচারক সাক্ষীকে প্রাসঙ্গিক বিষয়ে কোনো প্রশ্ন করতে পারে বা কোনো দলিল দাখিলের নির্দেশ দিতে পারে নিম্নলিখিত কোন কারণে? প্রাসঙ্গিক বিষয়ের যথাযথ সত্যতা নির্ধারণে। 12 নাম্বার ভিভিআই, প্রাসঙ্গিক বিষয়ের যথাযথ সত্যতা নির্ধারণে বিচারক সাক্ষীকে যে প্রশ্ন করে এবং সাক্ষী উক্ত প্রশ্নের উত্তরে যা বলবে উক্ত বিষয়ে অপরপক্ষ কোনো আপত্তি করতে পারবে না এবং আদালতের অনুমতি ছাড়া জেরা করতে পারবে না। বলছিলাম একটু আগে, বলছিলাম। 14, যে দলিল দাখিল করার জন্য কোনো পক্ষকে নোটিশ দেওয়া হয়েছিল এমন দলিল দাখিল করতে অস্বীকার করলে সে পরবর্তীতে উক্ত দলিল বা ডকুমেন্টটি অন্য পক্ষের সম্মতি বা আদালতের আদেশ ব্যতীত ব্যবহার করতে পারবে না। বাদীরে বলছে তুমি ওই দলিল হাজির করো, হাজির করে নাই, পরে আর সেটা ব্যবহার করতে পারবে না। যদি আদালত অনুমতি দেয় তাইলে পারবে, নাইলে পারবে না। কত ধারা? 164। সাক্ষ্য আইনের কত ধারা অনুযায়ী জুরি সাক্ষীকে প্রশ্ন করতে পারে? 166। আর 166 ধারার কোনো কার্যকারিতা নেই। আমাদের এই ছিল সাক্ষ্য আইন। আগামীকাল সাক্ষ্য আইনের 113 থেকে 166 পর্যন্ত 40 মার্কের ক্লাস টেস্ট আগামীকাল। আর বৃহস্পতিবার হলো সাক্ষ্য আইনের 100 মার্কের মডেল টেস্ট। আর আগামীকাল তামাদি আইন বই নিয়ে আসবেন। পরশুদিন 100 মার্ক আর আগামীকাল হচ্ছে 40 মার্কের। সিলেবাস কত? 113 তো বাতিল, 114 থেকে 167। 114 থেকে 167।